আব্বুর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে যে কিনা আমার সিনিয়র। আমার কোনো কথা শুনবে কি মেয়েটা? আম্মু, তুমি আব্বুকে বলো আমি এই বিয়েটা করতে পারবো না। তোকে বলছে কে? মেয়েটা সিনিয়র? ভাবি বলেছে। প্লিজ আম্মু, তুমি এই বিয়েটা আব্বুকে বলে ভেঙে দাও। আমি পারবো না বলতে। তুই নিজে গিয়ে বল না। আমাকে কেন জ্বালাতন করছিস? বুঝেছি, তোমরা সবাই মিলে আমাকে জোর করে এই বুইড়া মেয়ের সাথে বিয়ে দেবে। বুইড়া কাকে বলছিস তুই? যারা তোর থেকে 1 বছরের বড়। তুই 3য় বৎসরে পড়িস। আর যারা ফাইনাল পরীক্ষা দিবে 1 বছরের বড় মাত্র তোর থেকে। তাইলে বুইড়া মেয়েটার নাম যারা? মনে মনে বললাম। আম্মু, তোমরা এই বিয়েটা ভাঙবে না তো, তাই তো? তাহলে আমি বাইরে ছেড়ে চলে যাব। তখনই কে বাড়ি ছেড়ে চলে যাবে শুনি? রিয়াদ বলতেছে এই মেয়েকে বিয়ে করতে পারবে না। আর যদি এই মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে বাড়ি ছেড়ে চলে যাবে। গেলে যাবে, তাও এই বিয়ে করতে হবে যদি এই বাড়িতে থাকতে চায়। থাকবো না বাড়িতে, তাদের কি হবে? তাও আমি এই বিয়ে করতে পারবো না। আমি এখনই চলে যাব বাড়ি থেকে। বাড়ি থেকে বের হলে আজকের মতো শেষ। এই বাড়ির খাবার দাবার আর টাকা সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। আর এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তোর জন্য। হলে হবে, তাও আমি সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবো না বলে রুমে চলে আসলাম। এসে ব্যাগটা গুছিয়ে নিলাম আর চলে যেতে লাগলাম। তখনই ভাবি এসে বলে, রিয়া, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি থেকে চলে যাচ্ছি। তুমি বোকা নাকি? কেন? তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? মানে কি বলতে চাইছো সেটা বলো। তুমি এই বিয়েটা করো, তারপর বইয়ের সাথে ঠিকমতো কথা বলবে না, সব সময় খারাপ ব্যবহার করবে, কোথাও ঘুরতে নিয়ে যাবে না। তাহলে সে তোমাকে এমনিতে ডিভোর্স দিয়ে চলে যাবে। তখন আমার শ্বশুর তোমাকে কিছুই বলবে না। এই না হলে তুমি আমার প্রাণের ভাবি। তুমি এক্ষুনি আব্বুকে বলে দাও আমি রাজি আছি। ভাবি গিয়ে আব্বুকে বলে আমি বিয়ে করতে রাজি। আব্বু অনেক খুশি হয়েছে আর আগামীকাল আমাদের বিয়ে ঠিক করেছে। আজ সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে গেলাম। সব কিছু কিনে বাড়িতে আসলাম। অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে। হালকা কিছু ডিনার করে রুমে চলে আসলাম। এসে কাঠের ওপর শুয়ে পড়লাম আর প্ল্যান করতে থাকলাম ওর সাথে কিভাবে খারাপ ব্যবহার করব আর কিভাবে তাড়াবো। বাসর রাতে যারার সাথে কোনো কথা বলবো না, খাটের ওপর ঘুমাতে দিব না, আর আমাকে স্পর্শ করতে দিব না। শুয়ে শুয়ে কথাগুলো ভাবতেছি আর কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে আবার ঘুম দিলাম। হঠাৎ আম্মুর ডাক। কতক্ষণ ধরে ডাকতেছি, উঠতেছিস না? যা ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। নামাজ পড়ে এসে শুয়েছিলাম, চোখটা লেগে গেছে হয়তো। আজ যে তোর বিয়ে, এটা কি ভুলে গেছিস? যা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। বলে আম্মু চলে গেল। বলে আম্মু চলে গেল। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নামলাম। সবাই কত আনন্দ করছে, আমার এইসব দেখে গা জ্বলছে। নাস্তা করে নিলাম, রুমে যাব। তখনই শোন রিয়াদ, জি। জানি তুই যারাকে পছন্দ করতে পারিস নাই, তবে দেখবি একদিন তোর চারা ছাড়া আর কাউকে ভালো লাগবে না। চল, এখন আমরা সবাই মিলে চারাদের বাসায় যাব। কি দেবরজি, কেমন লাগছে তোমার? খুব নার্ভাস লাগছে ভাবি, তুমি একটু এখানে বসো না প্লিজ। আমার অনেক কাজ আছে, তুমি এখানে বসো। কিছুক্ষণ পর কাজী সাহেব আসবে তোমার বিয়ে পড়াতে। এই বলে ভাবি চলে গেল। কিছুক্ষণ পর কাজে আর মৌলবী এসে আমার বিয়ে পড়িয়ে গেল। সবাই অনেক খুশি, কিন্তু আমি নয়। যারা দেখতে কেমন হবে, কালো নাকি ফর্সা তাও জানি না। আম্মু আমাকে যারার ছবি দিয়েছিল, কিন্তু আমি দেখিনি। একটু পর একটা মেয়েকে নিয়ে আসছে। মেয়েটা বউ সেজে আছে, দেখতে কিন্তু দারুণ, ঠিক যেন রাজকন্যার মতো সুন্দর। আমার কাছে এনে দাঁড় করিয়েছে। তারপর শ্বশুর আমার হাতের উপর যারার হাতটা রেখে, বাবা, তুমি আমার মেয়েকে কোনোদিন ছেড়ে যেও না। আর দেখিও তোমার দ্বারাই কোনোদিন যেন কোনো কষ্ট না পায়। হ্যাঁ আমি চেষ্টা করব যারাকে সবসময় ভালো রাখতে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখবো। আমি জানি আপনারা আমার মেয়েকে অনেক সুখে রাখবেন। কেমন সুখে রাখবো পরে বুঝবেন। আগে তো বাসায় নিয়ে নেই। আমার সাথে নিজের বুইড়া মেয়েকে বিয়ে দিচ্ছেন, পরে ঠেলা বুঝবেন। মনে মনে কথাগুলো বললাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। যারা অনেক কান্না করছে তাদেরকে আমার একটু খারাপ লাগেনি, বরং হাসতে ইচ্ছে করছে। রাত 11টা। আমরা বাসায় আসলাম। আম্মু আমাদের বরণ করে নিল।
ভাবি যারাকে সবার সাথে একটু পরিচয় করে দিল। তারপর তারাকে আমার রুমে নিয়ে গেল, মানে বাসর করে। আর আমি ছাদে গেলাম। একা একা ছাদে বসে আছি, মনটা খুব খারাপ লাগছে এইভাবে যে বইরে একটা মেয়েকে বিয়ে করতে হলো। আমার তখনই কারো পায়ের শব্দ শুনতে পেলাম, তাকে দেখি ভাবি আসছে। চলো রিয়াদ, রুমে চলো, যারা তোমার জন্য অপেক্ষা করছে। করুক, তাতে আমার কি। এখন কথা না বলে কাল সকালে কথা বলবো যে কিভাবে যারাকে তাড়ানো যায়। সত্যি বলছো ভাবি? তুমি হেল্প করবে আমাকে যারাকে তাড়ানোর জন্য? হ্যাঁ করব। এখন রুমে চলো, যাবে, রাত 12টা বাজে। চলো। ভাবি আমাকে রুমে এনে দিয়ে গেল। আমাকে দেখে যারা কাঠের উপর থেকে নিচে নামলো আর আমার কাছে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, তখনই আম্মু বলেছে বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয়। কি করছেন? আমাকে সালাম করছেন কেন? আমি আপনার স্বামী না, আর আপনি আমার বউ না। আর কোনোদিন স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না। তাহলে বিয়েটা করেছেন কেন? আপনাকে বিয়ে না করলে আমাকে বাড়ি থেকে বের করে দিত। তাহলে আমাকে বলতে, আমি না করে দিতাম। আচ্ছা, একটা কথা বলবো? না, কোনো কথা শোনার ইচ্ছা নাই, আর এখন আমি ঘুমাবো বলে কাঠের উপর শুয়ে পড়লাম। আর যারা আমার দিকে রাগে চোখে তাকিয়ে রইল। একটু পর যারা তার পরনের গয়নাগাটি খুলতেছে, তখনই জুড়ে চিৎকার করে উঠলো। চিৎকারের আওয়াজ শুনে শুয়ে থেকে বসে পড়লাম। দেখতে পেলাম গলার হার খুলতে গিয়ে ব্যথা পেয়েছে। তাও বললাম, চিল্লাচ্ছেন কেন? ইচ্ছে করে চিল্লাচ্ছি নাকি? আমার গলার হারটা খুলতে গিয়ে ব্যথা পাইছি। এতটা কেয়ারলেস কেন আপনি? তাতে আপনার কি? হ্যাঁ, আমার সমস্যা হবে কেন? আর শুনুন, রুমে কোনো আওয়াজ করা চলবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। ব্যথা পেলে আমি আওয়াজ করব, দেখি আপনি কি করেন। আপনি আরেকবার করেন, তারপর বুঝবেন কত জানে কত চাল। আর আপনি আমাকে তুমি করে বলবেন, কারণ আমি আপনার জুনিয়র। তাতে কি? আপনি আমার স্বামী, আমি আপনাকে আপনি করে বলবো। তবে একটা শর্তে বলতে পারি, তুমি করে। কি শর্ত আগে শুনি? আমাকে জড়িয়ে ধরতে হবে, আর আপনিও আমাকে তুমি করে বলতে হবে। মামার বাড়ির আবদার যে চাইলে আমার পেয়ে গেল। আপনাকে আমি বউ মানি না, আর জড়িয়ে ধরার কোনো প্রশ্নই আসে না। তাহলে তুমি করে বলার কোনো প্রশ্নই আসে না। আর এখন আমি ঘুমাবো, আপনি খাটের উপর থেকে নামেন। আমি নামবো কেন? আর আপনি কাঠের উপর ঘুমাতে পারবেন না। আমি ঘুমাবো কোথায় শুনি? জানি না, তবে আপনি কাঠের উপর ঘুমাতে পারবেন না। এই কথা বলে আমি খাটের উপর শুয়ে পড়লাম। একটু পর যারা কাঠের উপর একটা চাদর এনে টানিয়ে দিল আর বলল, এটা একটা পর্দা, আপনি পর্দার এইদিকে আসবেন না। এই কাঠটা আমার, আপনি কাঠের উপর থাকতে পারবেন না। আমি আপনার বউ, এখন থেকে আপনার যা আছে সব আমাদের। কথাটা মনে রাখবেন, আর কথা না বলে শুয়ে পড়েন। আপনি ওইদিকে আসবেন না বলে দিলাম, আপনি এইদিকে আসবেন না বলে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। এ বলে শুয়ে পড়লাম। দৌড় ভাবছি ওকে কাঠের উপর থাকতে দিব না, কিন্তু কি হলো, ওই এসেই কাঠের উপর শুয়ে পড়লো। শখ কত জড়িয়ে ধরতে বলে, জীবনও জড়িয়ে ধরবো না। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। খুব সুন্দর লাগছে যারাকে। তখনই আমি এক ঝটকায় বুকের উপর থেকে ফেলে দিই, আর যারা কাঠের উপর থেকে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম মরে গেলাম। এই, তুমি চেঁচাচ্ছ কেন? মা গো, আমি শেষ হয়ে গেলাম। তখনই আমি যারার মুখে হাত দিয়ে চেপে ধরলাম। কি হচ্ছে কি? বাড়ির সবাই কি বলবে? আমার হাতটা সরিয়ে নিয়ে বলে, আমাকে ফেলে দিলেন কেন? এখন আমি ব্যথা পাইছি, চাচা মনে তো কি হাসবো। এত জোরে চেঁচাচ্ছ, বাইরের সবাই চলে আসবে। আসুক, আমার কি? আর আপনিই তো আমার সাইডে চলে আসছেন, আমার কি দোষ? তাই বলে আপনি আমার বুকের উপর শুয়ে থাকবেন? আমি কি জানতাম আপনি হবেন? আমি তো মনে করেছি কোলবালিশ, তাই জড়িয়ে ধরেছিলাম। আমাকে আপনার কোলবালিশ মনে হলো? তখনই দরজায় আম্মু ধাক্কা দিতেছে আর দরজার বাইরে দাঁড়িয়ে বলছে, রিয়াদ, কি হলো? বোমা এত জোরে চিৎকার দিল কেন? এই তাড়াতাড়ি পর্দা সরান, সবাই যেন বোঝে আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা দুজনে একটা হ্যাপি জুটি। আমি সব বলে দেব। বললে বলেন, তাতে আমার কি? আমি বাইরে ছেড়ে চলে যাব। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। বুঝতে পারছেন তাহলে? তারপর দরজাটা খুলে দিলাম আর যারা সব গুছিয়ে নিছে। কি রে, যারা চিৎকার দিল কেন? ও একটা খারাপ স্বপ্ন দেখছিল তাই। যারা মা, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। রিয়াদ, বোমাকে নিয়ে নিচে আয় নাস্তা করতে। আচ্ছা আসছি। আম্মু চলে গেল। বাহ, আপনি তো অনেক ভালো অভিনয় করতে পারেন। কি বললেন আপনি? আপনি কানে কম শোনেন নাকি?
এই কথা বলে বাথরুমে যেতে যেতে বলতে লাগলাম, এক হচ্ছে বইরা আর হচ্ছে সিনিয়র, এই ছিল আমার কপালে। কি? আমি বয়রা? দেখাচ্ছি আপনাকে। বাথরুমে ঢুকতেই বাথরুমের দরজা লাগিয়ে দিল আর লাইট অফ করে দিল। আপনি বাথরুমের দরজার বাহির থেকে লাগালেন কেন? কি হলো, সত্যি বইরা নাকি? কানে শুনতে পান না? জুড়ে জুড়ে দরজা ধাক্কা দিতে লাগলাম। দূর, এভাবে কাজ হবে না, দরজা ভেঙে ফেলতে হবে। যদি দরজা লাথি দেব তখনই ঠিক দরজাটা খুলে দিল। দেখি যারা হাসছে, বাহ, যারার হাসিটা তো অনেক সুন্দর, কেমন যেন একটা মায়াবতী হাসি। এই, আপনি সত্যি কানে কম শুনেন? দরজা লাগালেন কেন? আজকের মতো মাফ করে দিলাম। আর যদি বয়রা সিনিয়র এসব বলে তাহলে সারা জীবন বাথরুমে বসে কাটাতে হবে। আপনি আসলে একটা বইরা সিনিয়র। কি বলেন? দাঁড়ান, দেখাচ্ছি। বলতেছি আমি কিছু দেখব না বলে এক দৌড়ে নিছে। কিরে, দৌড়াচ্ছিস কেন? একটা বইরা মেয়ে আমার কপালে জুটিয়ে দিছ, আমাকে বাথরুমে আটকে রাখছে। কেন? তুই কি করস? কিছু না, তখনই মহারানী হাজির হয়ে বলে, আম্মু আমাকে বয়রা বলে আর শুধু সিনিয়র বলে, তাই আমি ওকে আটকে রাখছি। ভালো করেছ না, একমাত্র তুমিই পারবে এই ফাজিলকে মানুষ করতে। হ্যাঁ, সবাই এখন ওর সাপোর্ট করো। করবো তো। আর শোন, আজ যারাদের বাসায় যাবি সন্ধ্যায় একসাথে। পারবো না, আমার কাজ আছে। কি এমন কাজ? তোকে যা বলেছি তাই করবি। রিয়া যাবে, আপনি এই নিয়ে চিন্তা করবেন না। আম্মু নাস্তা দাও, ক্ষুধা লাগছে। আম্মু আপনি যান, আমি নাস্তা দিতেছি। ঠিক আছে, দাও, আমি গেলাম। এই বলে আম্মু চলে গেল। তখনই যারা আমাকে নাস্তা এনে সামনে দিচ্ছে। আমি নাস্তা না করে টেবিল থেকে উঠে যাচ্ছে, তখনই আপনি নাস্তা না করে চলে যাবেন না প্লিজ? নাস্তা করার কোনো ইচ্ছে নেই আমার। আপনি আমার সাথে এমন করছেন কেন? সবে তো শুরু করছি, আস্তে আস্তে বাড়বে। কি পারবে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আর আমাকে এত প্রশ্ন করবেন না। তুমি আমার সামনে সবসময় আসবে না। ঠিক আছে, আপনি নাস্তা করেন, আমি চলে গেলাম। যাও, আমাকে একটু উদ্ধার করো। যারা চলে গেল এমন সময়। দেবরজি দাও, আমি তোমাকে নাস্তা এনে দিচ্ছি। হে ভাবি, দাও। এরপর নাস্তা করে বাইরে চলে গেলাম। আসলাম দুপুরে, আর আমি বন্ধুদের সাথে দেখা করিনি, কারণ ওরা জেনে গেছে আমি সিনিয়র মেয়েকে বিয়ে করেছি। বাসায় গিয়ে দেখি আমার সব কিছু গুছানো, ব্যাগ, ল্যাপটপ সব কিছু রেডি করে নিছে, গাড়িতে উঠানো হচ্ছে। রিয়া, তুই আর কিছু লাগলে নিয়ে নে। মানে কই যাব আমি? আমার সাথে আমাদের বাড়িতে। যাব না বলছি তো, আপনি একা যান। কি বলছিস রিয়াদ? কিছু না আব্বু, যাচ্ছি। যতদিন এই হিটলার বেঁচে থাকবে ততদিন আমার কপালে ভালো কিছু নাই। ফ্রেশ হয়ে আসলাম, যারা আমার থেকে চোখ সরাতে পারতেছে না, চেয়ে আছে আমার দিকে। তখনই নাও দেবরজি, এই কাজলটা লাগিয়ে দিলাম, কারো যেন নজর না লাগে। আমাকে তো দেখার কি আছে, নজর লাগবে তো। লাগুক, তাতে আমার কি? হয়েছে, এখন যা, আর শ্বশুর বাড়ির সাথে ভালোভাবে কথা বলবি। আচ্ছা, 1 ঘন্টা পর গেলাম যারাদের বাসায়। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেকটা খুশি, তাদের সাথে কথা বললাম একটু পর। যারা আমাকে যারা রুমে নিয়ে গেল, বা রুমটা একেবারে গোছানো আছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আপনি কাপড় চেঞ্জ করে আসেন। না লাগবে না, তুমি যাও। কোথায় যাব? এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। মানে কি বলতে চাইছেন? আজকের পর যদি আরেকবার আপনি শব্দ করেছেন তাহলে খবর করে ছেড়ে দিব। কি করবেন? আবার বলছে তবে রে। এই কি করছেন, মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, মেরে ফেলবো। বলি গলা টিপে দাও। আরে চারুন, তাও ছাড়েনি, আমার দম আটকে আসছে। অনেক কষ্টে যারাকে ছাড়ালাম, আমি কাজটা শুরু করলাম। তখনই যারা আমার অবস্থা থেকে একেবারে ভয় পেয়ে গেছে। আমি বুঝতে পারিনি, সরি রিয়াদ। তখনই আমার মাথাটা গরম হয়ে যায়। তুমি মানুষ নাকি অন্য কিছু? বলে যারাকে একটা কষিয়ে চর মেরে রুম থেকে বেরিয়ে আসলাম। রাত 12টা বাজে। রুমে এসে দেখি আমার সিনিয়র বউ যারা রুমে নেই। আমার আর বুঝতে বাকি রইল না, বউয়েরা বউ আমার উপর রাগ করেছে। করুক, তাতে আমার কি। তবে ওকে চরটা দেওয়া ঠিক হয়নি, একবার সরি বলে নিব দেখা হলে। কিন্তু গেছে কই? একটু শাশুড়িকে জিজ্ঞেস করে দেখি। বের হতে যাব, তখনই মহারানী হাজির। আপনি কই গেছিলেন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। কোথায় গেছি আপনাকে বলবো কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন শুনি? যাকে খুশি তাকে বলবো, কিন্তু আপনাকে বলবো না। এখন আমি ঘুমাবো। ঘুমাবেন মানে খাবেন না? না। কিন্তু কেন?
তোমার সমস্যা কি বলবে? কি আপনি আমাকে তুমি করে বলছেন? ভুল করে বলে ফেলছি, সরি, তখন বুঝতে পারিনি, তাই আপনাকে চোটটা মারছে। সরি, ক্ষমা করে দেবেন। ক্ষমা করতে পারি একটা শর্তে। কী শর্ত বলেন? এখন থেকে তুমি করে বলতে হবে আমাকে। ঠিক আছে, বলবো। আর আপনিও আমাকে তুমি করে বলবেন। তার তোমাকে বলতে হবে না। এখন চলো খাবো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে। আমার খুব ক্ষুধা লাগছে। তুমি না খেলে আমি কিন্তু খাবো না। আসতেছি। যারাকে যত দেখছি তত ভালো লাগছে। যদি আমার সিনিয়র না হতো, আমি মনে হয় এই মেয়েকে এত ভালোবাসতাম যে সম্রাট শাহজাহানের রেকর্ড ব্রেক করতাম। কিন্তু তাজমহল বানাতে পারবো না, কারণ আমার কাছে এত টাকা নেই। তাও এখন সম্ভব হবে না, কারণ যারা আমার সিনিয়র, বন্ধুদের কাছে সারা জীবন ছোটো হয়ে থাকতে হবে, বলবে বুইরা মেয়ের এই। ভাবতে ভাবতে খাবার টেবিলে আসলাম। যারা সব কিছু রেডি করে রাখছে। আরে, সবজি খিচুড়ি, এরা তো আমার ফেভারিট খাবার। কে রান্না করেছে? আমি রান্না করেছি তোমার জন্য। খেয়ে বলো কেমন হয়েছে। খাবো না, অন্য কিছু থাকলে দাও। এমন করছো কেন? আমি কত কষ্ট করে রান্না করছি, তাও তুমি খাবে না। এই প্রথম আমি কারোর জন্য কিছু রান্না করেছি। তোমাকে কে বলেছে আমার জন্য রান্না করতে? এই শুনো, আমার জন্য এত কিছু না ভাবলে আমি খুব খুশি হব। ঠিক আছে, নাও, এখানে অনেক খাবার আছে। যেটা ভালো লাগে সেইটাই খাও। তুমি খাবে না? পরে খাবো। খেলে খাও, না খেলে আমার কি। এই বলে হালকা কিছু খেয়ে চলে আসলাম রুমে। ধর, খিচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর কি গ্রান বের হচ্ছিল। খাবারটা মিস করলাম। এখন ঘুমাবো কোথায়? আজ সিনিয়র বইয়ের সাথে এক কারে ঘুমানো যাবে না। তখনই মরানি হাজির। আমি ঘুমাবো কোথায়? তুমি খাটের উপর ঘুমাও, আমি ফ্লোরে শুয়ে যাব। ঠিক আছে, বলেই শুয়ে পড়লাম। কার্ডে শুতে বলিনি, কারণ একবার বললে রাজি হয়ে যাবে। কখন ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নেই। সকালে কারোর একটা ঘুম ভাঙলো, সেদিকে সিনিয়র বউ। বাহ, আজ তো আরও সুন্দর লাগছে। কপালে নীল টিপটা শুধু ওর জন্য তৈরি করে রেখেছে হয়তো। চোখে কাজল দিছে, চোখে একটা মায়া মায়া কাজ করছে। করুক, তাতে আমার কি। তখনই কি দেখছো এমন করে? ওঠো, 10টা বাজে। আমাদের এখন ওই বাড়ি যেতে হবে, ভুলে গেলে নাকি? মনে আছে, উঠতেছি বলি উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। নিচে এসে নাস্তা করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আমি আর যারা রাস্তায় আসলাম, আমাদের গাড়িটার জন্য দাঁড়িয়ে আছি। তখন একটা ছেলে এসে যারাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে। আমি কিছু বলছি না, কারণ আমি এই সিনিয়র বউর সাথে সারা জীবন কাটাতে পারবো না। তখনই টাস একটা শব্দ শুনতে পেলাম। ভাবছেন চরটা আমার গালে পড়ছে? হ্যাঁ না, চরটা পড়েছে ওই ছেলেটার গালে। ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি অন্যদিকে তাকিয়ে আছি, মনে হয় আমি কিছু দেখছি না। এই, কে তুই? আমাকে জড়িয়ে ধরলি কেন? সরি আপু, আমি ভাবছিলাম মিতু দাঁড়িয়ে আছে। আপু আমাকে মাফ করে দেন প্লিজ আপু। তুমি সিফাত? হ্যাঁ আপু, আমি সিফাত। মিতুকে আমি ভালোবাসি, আর মিতু আমাকে। মিতু এখন আমাদের বাসায় থাকে না, তুমি জানো না? আর মিতুকে চেনো না? যাকে দেখবে তাকে জড়িয়ে ধরবে। সরি আপু, এমনটা আর হবে না। এই কান ধরলাম, এইবারের মতো ক্ষমা করে দেন। ঠিক আছে, যাও। ছেলেটা চলে গেল। যারা আমার দিকে এগিয়ে আসছে কিছু একটা বলতে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। তখনই আমাদের গাড়িটা চলে আসছে। আমি ড্রাইভারকে বলে দিলাম যারাকে বাড়িতে নিয়ে যেতে, আর আমার সবগুলো ব্যাগ গাড়িতে দিয়ে দিছি। যারা, তুমি বাড়িতে যাও, আমি আসছি। তুমি সাথে গেলে আমার ভালো লাগতো। তোমার ভালো লাগবে কি লাগবে না তা দিয়ে আমি কি করব? তোমার তো ভালো লাগার মানুষের অভাব হবে না। বলি ড্রাইভারকে বললাম চলে যেতে। আমি ওই ছেলেটাকে খুঁজতে লাগলাম। আসলে মৃত্যুকে ভালোবাসে নাকি যারাকে ভালোবাসে, এটা আমাকে জানতে হবে। যাক, একটু খুঁজতে শিবাতকে খুঁজে পেলাম। কাছে গিয়ে শিবাতকে আমার পরিচয়টা দিয়ে জিজ্ঞেস করলাম আসল সত্যটা কি। যারা আপু আপনার বউ? হ্যাঁ, আমার বউ। মিতু হচ্ছে যারা আপুর খালাতো বোন। আগে যারা আপুদের বাসা থাকতো। তাহলে আপনি মৃত্যুর সাথে প্রেম করেন? হ্যাঁ, কিন্তু কেন? না, এমনি। ঠিক আছে, বলে চলে আসলাম। সারাটা দিন ঘুরে রাতে বাড়িতে আসলাম। তখনই কিরে রিয়াদ, কোথায় ছিলি এতক্ষণ? কেন, কি হয়েছে? নতুন বউকে একা একা গাড়িতে রেখে কোথায় গেছিলি? দেখো আম্মু, আমি আজ একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমি এই মেয়ের সাথে কোথাও যেতে পারবো না। আর এরপরও যদি জোর করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, আমাকে সাথে নিয়ে যেতে হবে না, আর তোমার বাড়ি ছেড়ে যেতে হবে না। আমি কোথাও যাব না বলে রুমে আসলাম। এসে কার্ডের ওপর মোবাইলটা রেখে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। হঠাৎ মনে হলো, আরে মোবাইলটা তো লক করা হয়নি। যদি যারার হাতে পড়ে তাহলে আজ আর রক্ষা নেই।
তাড়াতাড়ি করে বের হলাম। যা সন্দেহ করেছে তাই হলো। যারা আমার মোবাইল হাতে নিয়ে দেখছে, তো হাত থেকে মোবাইলটা কাঠের ওপর রেখে দিল। সরি, আমি তোমার নাম্বারটা নিতে চাইছিলাম আমার মোবাইল নাম্বারে কল করে। তোমাকে আমার নাম্বার নিতে হবে না। আর আজকের পর যদি তুমি আমার মোবাইল বা পার্সোনাল কোনো কিছু হাত দাও, তবে খবর করে ছেড়ে দেব। আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। এখন আব্বু তোমাকে ডাকছে নিচে যেতে। তুমি যাও, আমি আসছি। যারা চলে গেল। যাক, আল্লাহ বাঁচাইছে। যদি ছবিগুলো দেখতো আর আব্বুকে বলতো, তাহলে আমার কপালে স্বর্ণের দশা ছিল। তোর হিটলারটা আবার কেন ডাকছে যে আমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে ছাড়বে। কতদিন মিনা, সুজাতা, রেবাকে দেখি না, আজ রাতে যেতে হবে। আগে তো হিটলারের কাছে যাই। হ্যাঁ আব্বু, বলেন কেন ডাকছেন? কাল থেকে তুমি যারাকে তোমার সাথে কলেজে নিয়ে যাবা। যারা আর তোমার কলেজ নাকি এক? খাম সারছে। তাহলে তো আমারই কলেজ যাওয়া বন্ধ হবে। রাতে আমার লুঙ্গি ঠিক থাকে না। তুমি কাঠের উপর ঘুমাবে না, আমার ঘুমের মাঝে লুঙ্গি খুলে যায়। কি বলে তুমি? তোমার লুঙ্গি ঠিক থাকে না? হাসছো কেন? আসবে না তো কি করব বলো? এমন কথা বলছো, না হেসে পারলাম না। দেখো, আমার এখন রাগ হচ্ছে, কিন্তু যাও নিচে গিয়ে ঘুমাও। জি না, আমি খাটে ঘুমাবো। আর কয়দিন পর বাবা হবে, এখনো যদি লুঙ্গি খুলে যায় তাহলে তুমি বড় হবে কবে একটু শুনি? বাবা হবো কিভাবে? তোমাকে তো আমি বউ হিসেবে স্বীকারই করি না। তুমি বলো, আমি কি করলে তুমি আমাকে তোমার বউ হিসেবে স্বীকার করবে? কোনো কিছু করা লাগবে না। তুমি আমার জীবন থেকে চলে যাও। এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। জীবন থেকে যেতে পারবো না। তাহলে বউ হিসেবে কোনোদিন মেনে নিব না। এখন বের হব। তুমি শুয়ে থাকো, আব্বুকে কিছু বলবে না। রাত 10টা বাজে, এখন তুমি যাবে কোথায়? বলছেন কোনো প্রশ্ন করবে না, যদি করো খবর আছে। এই বলে চলে আসলাম নাইট ক্লাবে। অনেক দিন পরে আসছি। রিফা, সুজাতা, মিনা সবার সাথে অনেক দিন পরে দেখা হলো। ওদের সাথে আড্ডা দিতেছি। আমি ড্রিঙ্কস করি না, কিন্তু আজ ওদের পাল্লায় পরে ড্রিঙ্কস করলাম। রাত 1টা বাজে। রিফা আমাকে ওর গাড়িতে করে বাড়ির সামনে নিয়ে আসছে। আমি ঠিক করে দাঁড়াতে পারতেছি না। রিয়া, তুই যাবি কি করে? মাথাল মাথাল কণ্ঠে রিপার হাতে আমার মোবাইল দিয়ে বলছে, এখানে সিনিয়র নামে একটা নাম্বার আছে, কল করে বলো নীল নিচে দাঁড়িয়ে আছে, তুমি ওকে নিয়ে যাও। রিপা কল করতে দেরি হলো, কিন্তু আমার সিনিয়র বউ আসতে দেরি করেনি। চলে আসে যারা। এসে দেখে আমি রিপার কাঁধের উপর বর দিয়ে দাঁড়িয়ে আছি। কি হয়েছে ওর? কিছু না, এই প্রথম ড্রিঙ্কস করেছে আজ, তাই একটু এমন দেখাচ্ছে। দেন আমার কাছে, আমি ওকে রুমে নিয়ে যাই। আপনাকে এর আগে এই বাড়িতে দেখিনি তো। কে আপনি? আমি রিয়াদের স্ত্রী। রিয়াদ বিয়ে করেছে? আমাকে বলেনি। হঠাৎ করে সব হয়ে গেছে। ঠিক আছে, আপনি যান। আর আপনাকে ধন্যবাদ রিয়াদকে বাসা অবধি এনে দেওয়ার জন্য। আমি ওদের কথাগুলো শুনছি, কিন্তু বুঝতে পারছি না। আমাকে যারা তার কাঁধের সাথে মাথা রেখে ধীরে ধীরে রুমে নিয়ে এসে কাঠের উপর শুয়ে দিল। আমি ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুকের উপর যারা শুয়ে আছে। আজ আর কাঠের উপর থেকে ফেলে দিলাম না। ডাক দিতেই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। এদিকে আমার অবস্থা খারাপ হতে লাগলো। তখনই ওর কপালে একটা কিস করলাম, সাথে সাথে সজাগ হয়ে গেছে। কি ভাবছো? আমি ঘুমিয়ে আছি, আমাকে কিস করলে কেন? কখন করছি? তুমি স্বপ্ন দেখছো। সরো এখন। এই বলে বাথরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করতেছি। তখনই ভাবি বলল, দেবরজি, তুমি কি যারার প্রেমে পড়ে গেছো না তো আবার? ভাবি তুমি কে যে বলো না আমি ওকে ভালোবাসবো, তুমি সেটা ভাবলে কি করে? তুমি কোনো একটা উপায় বের করে দাও না। আজ বিকালে আমার ছোট বোন অনিকা আসবে। তুমি ওকে বিয়ে করলে আমি যারাকে তাড়াতে সাহায্য করব। কিন্তু ও আমাকে বিয়ে করবে। আমি সব বলছি, অনিকাকেও রাজি আছে। এখন তুমি রাজি হলেই হবে। তবে ও বেশি মডার্ন, কেমন ছোট ছোট কাপড় পরে। আব্বু মেনে নেবে না ওকে। আমি ওকে সব শিখিয়ে দেব, বলো রাজি? সিনিয়র বউ থেকে মডার্ন বউ অনেক ভালো। অন্তত হারামিদের কাছ থেকে বাঁচবো। ভাবি আমি রাজি, তবে আগে যারাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। কিন্তু এই কাজটা আমার ওপর ছেড়ে দাও, দেখবে নিজে বাড়ি থেকে চলে যাবে। যা করবে সাবধানে করবে, আব্বু জেনে বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে আমার সাথে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর তখনই কি ভাবছস আমি কিছু শুনিনি? আমি সব শুনে গেছি। কাম সারছে। আজকে বাবাকে তাড়িয়ে দিবে আমার সাথে সাথে। বৌমার মুখের দিকে তাকিয়ে তোকে আজকের মতো ক্ষমা করে দিলাম।
আর যদি কোনোদিন এইসব ছায় পোকা খেয়ে বাড়িতে আসিস, তাহলে ওই দিনই শেষ। খোলা থাকবে তোর জন্য এই বাড়ির দরজা। সরি আব্বু, আর এমন হবে না। মনে থাকলে ভালো হবে। ঠিক আছে, আমি কলেজে যাই। একটা কথা বুঝতে পারলাম না, আমি ড্রিঙ্কস করছি এই কথা আব্বু জানলো কি করে? আব্বুর তো জানার কথা না। নিশ্চয়ই সিনিয়র বউরা বলেছে। দাঁড়া, আজ মজা দেখাবো। তখনই মহারানী একেবারে সেজে গুজে আসছে আর বলছে, রিয়াদ আমিও যাব কলেজে। সিঁড়িতে নামছে আর বলছে, যাবে যাও, কিন্তু আমাকে বলছো কেন? গতকাল কি বলেছি তোর মনে নেই? যারাকে তোর সাথে নিয়ে যাবি আর নিয়ে আসবি, আর যেন বলতে না হয়। ঠিক আছে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। যদি তুমি আব্বুকে বলে থাকো ড্রিঙ্কস করার কথা, তাহলে আজ তোমাকে পস্তাতে হবে। মনে মনে ভাবছি কথা বল। নাস্তা করে যা তোরা। নাস্তা করছে আর যারা, তুমি গেলে তাড়াতাড়ি আসবে, তা না হলে আমি চলে যাব। আমি কলেজের ক্যাম্পাস থেকে কিছু খেয়ে নিব। আমি এখন যাই। হ্যাঁ যাও। রিয়াদ, তুই যারাকে কিছু কিনে খাইয়ে দিস ক্যাম্পাসে। আমি কিছু বললাম না, সোজা এসে বাইকটা বের করলাম। দেখি মহারানী আজ একটা সাদা চুড়িদার পরেছে। দেখতে আজ ভোরটা বেশি সুন্দর লাগছে। সব কিছু ম্যাচিং করে পড়েছে। কপালে সাদা একটা টিপ, হাতে হালকা চুড়ি, কানে দুল। দেখতে ঠিক পরির মতো লাগছে। বাইকে যাব আমরা। হ্যাঁ, আমি বাইক নিয়ে কলেজে যাই। কেন, কোনো সমস্যা তোমার? আমি আগে কখনো বাইকে উঠিনি, তাই জিজ্ঞাসা করলাম। এই, তুমি ভালো করে চালাতে পারো তো নাকি? না, পারি না। তুমি গেলে চলো, আর না গেলে দাঁড়িয়ে থাকো। যাবো তো। বলি আমার বাইকের পেছনে এসে বসছে আর জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে বাইকে বসছে না, গাড়ি উঠছে। তোমার ঘাড়ে তো আগে উঠেছি, এখন নতুন করে আর উঠবো না। নাও, এই হেলমেট পরো। কেন? তাহলে তুমি কি পরবে? আমার পড়া লাগবে না, কারণ তোমার কিছু হলে আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এখন কথা কম বলে একটু বসো, আমি বাইক চালাচ্ছি। যারা আমাকে জড়িয়ে দড়িয়ে আছে, একটা ব্রেক মারেনি, কারণ কোনো ইন্টারেস্ট নাই ওর প্রতি আমার। আচ্ছা, তুমি কি আব্বুকে বলছো আমি রাতে ড্রিঙ্কস করে বাড়িতে এসেছি? আব্বু নিজে তোমাকে দেখছে। রাতে যখন তোমাকে নিয়ে আমি রুমে যাইতেছি, তখনই আব্বু দেখেছে। আর আমি আব্বুকে বলেছি তুমি ভুল করে খেয়ে ফেলেছো, তাই কিচ্ছু বলেনি। যদি তুমি বলতে তাহলে আজ তোমার 12টা বাজাতাম। তুমি কেমন 12টা বাজাতে, আর তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ আজ আমি পেয়ে গেছি। নামো। কিন্তু কলেজ তো আরও দূরে। জানি, কিন্তু তোমাকে নিয়ে কলেজে ঢুকতে পারবো না। কিন্তু কেন? তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। যেটা বলছি সেটা করো, আর রোজ এখানে নামিয়ে দেবো। আর যাবার সময় এখানে দাঁড়িয়ে থাকবে। তোমাকে আমি এখান থেকে বাসায় নিয়ে যাব। যারা কোনো কথা বলেনি। হেলমেটটা আমার হাতে দিয়ে সোজা হেঁটে চলে গেল। আমি কলেজের সামনে আসলাম আজ প্রায় 1 মাস পরে। সবার সাথে অনেকটা আনন্দ করছি। একটু পর দেখি যারা কলেজে আসছে, আর এক এক করে সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে, আর কয়েকটা সিনিয়র ভাইয়েরা যারা দিকে ফুল নিয়ে যাচ্ছে। তখনই এরিয়াদ শোন, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা বল? এই মেয়েটাকে কাল রাতে আমি তোদের বাড়িতে দেখেছি। এই মেয়েটা কি বলছে তোর বউ? রিপা তুই যা, রিপা তুই যা চাইবি তাই দেবো। এই কথা কাউকে বলিস না প্লিজ। ওকে, বলবো না, তবে আমার শপিংটা করে দিতে হবে। ওকে, দেবো। তখনই দেখি একটা ছেলে যারার সামনে হাঁটু গেড়ে বসে একটা ফুলের তোড়া যারাকে দিতেছে, আর যারা তোড়াটা হাত দিয়ে নিতেছে। আমি থেকে সাথে সাথে মোবাইল বের করে এই দৃশ্যটা ভিডিও করছি। যারা ফুলের তোড়া হাতে নিয়ে সোজা ছেলেটার মাথায় বাড়ি দেয়। তোড়াটা সব ফুল মাটিতে ফেলে দিল। আমি মোবাইলের ভিডিওটা করছি, ও যখন হাতে নিচ্ছে সে পর্যন্ত এডিট করে শৈশব করে রাখলাম। তখনই আমার বন্ধু সুয়েল এসে বলছে, আপুটার পেছনে অনেক ছেলে ঘোরে, কিন্তু কাউকে পাত্তা দেয় না। না দিলে না দেখ, আমার কি, চল ক্লাসে যাই। ক্লাসে আসলাম, এসে 3টা ক্লাস করলাম। তারপর বের হয়ে দেখি যারা বাইরে বসে আছে। তখনই আমার মনে পড়ে গেল ও তো বাসা থেকে কিছু না খেয়ে বের হয়েছে, এখনো মনে হয় কিছু খায়নি। একটু কল করে দেখি। কল করলাম, সাথে সাথে রিসিভ করলো। আমি যারাকে দেখছি, কিন্তু সরাসরি কথা না বলে মোবাইলে কল দিছি। তুমি আমাকে দেখতেছো, তারপর কল করলে কেন? সরাসরি কথা বললে যদি কেউ বুঝতে পারে তাই। বলো কেন কল করেছো? তুমি খাইছো কিছু? না খেলে তোমার কি? ঠিক বলছো, হ্যাঁ আমার কি। এখন রাখি, কল কেটে দিলাম। আমার দিকে কটমট করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখন কাছে বলে খেয়ে ফেলবে। আমি কলেজের ক্যান্টিনে গেলাম, একটা পার্সেল প্যাকিং করে ক্যান্টিনের ছেলেটাকে দিয়ে যারাকে দেখিয়ে পাঠিয়ে দিলাম। একটু পর ছেলেটা খালি হাতে আসছে। কিছু বলছে তোকে? জিজ্ঞাসা করছিল কে পাঠিয়েছে, আপনার নাম বলতে আর কিছু বলেনি।
এই নে টাকাটা রাখ। 2টা দিকে কলেজ থেকে বের হলো। ঠিক এই ঘটনা হচ্ছে যার পেছনে ছেলেদের লাইন লেগে আছে। এই ছেলে বলছে আমার গাড়িতে আসো, এই ছেলে বলছে আমার বাইকে আসো। সব কিছু দেখছি, আমি কিন্তু কাউকে কিছু বলছি না। আমি সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছি বাইকটা নিয়ে। যারা হেঁটে হেঁটে আসছে আমি দেখছি কয়েকটা ছেলে যারাকে ডিস্টার্ব করছে। এইবার মনে ভিতর থেকে কেমন একটা অনুভূতি কাজ করছে, যারা কীভাবে একা ছাড়া ঠিক হবে না। একটু পিছনে গিয়ে বললাম, যারা আসো। সবগুলো ছেলে চলে গেল। তুমি যাও, আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি কি চাও আমি বাড়ি থেকে বের হয়ে যাই? আমি কি বলছি? তাহলে বাইকে বসো। একটা শর্তে বসতে পারি? কি শর্ত বলো? রোজ কলেজ গেটে নামাতে হবে আর কলেজ গেট থেকে উঠাতে হবে। ঠিক আছে, তবে কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি আমার ফুফাতো বোন। ওকে, বলবো। আর তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো? হ্যাঁ, না পাঠাইনি। বুঝেছি। চলো, দেরি হয়ে যাচ্ছে। যারাকে হেলমেট পরিয়ে বসালাম পেছনে। আমাকে একবারে জড়িয়ে ধরেছে, ভালোই লেগে যারাকে। আমার শুধু সিনিয়র বলে বউ হিসেবে মেনে নেই না, তা না হলে কোনো কিছুর কম নেই। দেখতে মাশাল্লাহ বউ আমার, না হলে এত ছেলে পেছনে করে। এই প্রথম আমি কাউকে জড়িয়ে ধরে বাইকে বসে আছি। এখন আমি কি করব? আমার কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, কিন্তু তুমি পাত্তা দাও না। নামও, বাসে চলে আসছি। যারা নেমে হেলমেট আমার হাতে ধরিয়ে গালে একটা কিস করে দৌড়ে বাসার ভিতরে চলে গেল। আর আমি বাইকটা রেখে ওর পিছন পিছন ভেতরে গেলাম। তখনই অনিকা এসে আমাকে জড়িয়ে ধরলো। যারা সামনে অনিকা আমাকে জড়িয়ে ধরে আছে। আমি অনিকাকে কিছু বলছি না, বরং আমি অনিকাকে জড়িয়ে ধরছি। একটু পরে দুজনকে ছেড়ে দিলাম। তোমাকে কতদিন পর দেখছি। হ্যাঁ, এতদিন আসনি কেন? পরীক্ষা ছিল। তুমি যদি আগে আসতে তাহলে আমাকে সিনিয়র মেয়েকে বিয়ে করতে হতো না। সমস্যা নেই, আবার তোমার সাথে আমার বিয়ে হবে। হ্যাঁ, ঠিকই বলছো। আমি তোমাকে আবার বিয়ে করব, এই সিনিয়র বুকে তাড়িয়ে দেবো। কথাগুলো যারা সামনে বললাম, যারা ফর্সা চেহারাটা মলিন করে চলে গেল। অনিকা, আমি এখন রুমে যাই, ফ্রেশ হয়ে তোমাকে নিয়ে মুভি দেখতে যাব বলে রুমে চলে আসলাম। দেখে যারা কাঠের উপর শুয়ে কান্না করতেছে। আমি কিছু বলিনি, বাথরুমে চলে গেলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলাম। দেখি যারা রুমে নেই। কি হলো, গেল কই? যেখানে খুশি সেখানে যাক, আমার কি বলে একটু শুয়ে পড়লাম। কখনো ঘুমিয়ে গেছি মনে নাই। ঘুম ভাঙছে দুজনের কপকথনে। আমি চোখ মেলে দেখছি অনিকা রুমে আসতে চাইছি, কিন্তু যারা রুমের ভিতরে আসতে দিচ্ছে না। দেখুন, রিয়াদ এখন ঘুমাচ্ছে, আপনি যান। আমার সাথে রিয়াদ মুভি দেখতে যাবে, এখন ওকে ডাকতে হবে। আমার স্বামী আপনার সাথে যাবে কেন? কি বললেন? আপনার স্বামী? না হেসে পারলাম না। কয়দিন পরে আমাকে বিয়ে করবে। রিয়া তখন নিচে কি বলছিল মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? দিনের বেলা স্বপ্ন না দেখাই ভালো, কারণ রিয়াদ আমাকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। তবে একদিন ঠিকই প্রকাশ করবে। যারা, তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি? হাসালে আমায়। শোনো, তুমি আমাকে নিয়ে এমন ধারণা করো না, বুঝলি? তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি? এটা ভুল ভাববে না। আচ্ছা, তুমি ওই মেয়েটার জন্য আমার সাথে এমন করতেছো কেন? এই মেয়েটাকে আমি বিয়ে করব, তোমাকে তাড়িয়ে দিই। আমি থাকতে তো কোনোদিন সম্ভব হবে না। তোমাকে বের করে তারপর বিয়ে করব আমরা দুজন। চলো আনিকা, আমরা মুভি দেখতে যাই বলে চলে গেলাম আমরা দুজন। যারা তাকিয়ে আছে, সত্যি বলতে অনিকা যারা সামনে গিয়েছো না। যারা দেখতে অনেক সুন্দর, ভদ্র, ভালো মেয়ে। অনেকে একটু মডার্ন মেয়ে, দেখতে সুন্দর, তবে যার সাথে তুলনা করা যাবে না। আমি বাইক চালাচ্ছি, অনেকে আমার পেছনে বসে আমাকে জড়িয়ে ধরে আছে। যারা আমার পেছনে বসলো, যতটা ভালো লাগছে অনিকাকে এতটা ভালো লাগছে না। আমরা দুজনে ঘোরাঘুরি করে রাত 10টায় বাসে আসলাম। তখনই দেখি যারা নিচে বসে আছে। রিয়াদ, এসো, খাবার খাবে। কে আসছে? এখন খাবো না। আর তোমাকে না কতবার বলছি আমার জন্য অপেক্ষা না করতে। তুমি তো জানো তুমি না খেলে আমি খাই না। আচ্ছা, তুমি রুমে যাও, আমি আসছি। তোমাকে কি বলছি আমার জন্য অপেক্ষা করতে? তখনই অনিকে আমার গালে একটা কিস করে চলে গেল। আর যারা তাকিয়ে দেখলো। আমি রুমে চলে আসলাম। একটু পর যারা রুমে এসে দেখে আমি শুয়ে আছি। তখনই, রিয়াদ, একটা কথা বলবো। শুনছি, বলো। আমি যদি কাউকে জড়িয়ে ধরে কিস করি বা আমাকে কেউ কিস করে, তাহলে তোমার কিচ্ছু আসবে না? না, আসবে না। ভেবে বলতেছো নাকি রেগে বলছো? ভেবে বলছি। ঠিক আছে, তাহলে ভালো। আমি কারোর সাথে প্রেম করব, জড়িয়ে ধরবো, কিস করব। কলেজে আমার জন্য কত ছেলে পাগল
দেখব তখন তোমার সত্যি কিছু হয় কি না। যা খুশি করো, আমার কিছু হবে না বলে মোবাইলটা কাঠের উপর রেখে বের হয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম, যারা কি সত্যি কারোর সাথে এমন করবে? আমি কেন জানি সিনিয়র মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি। আর এই মোবাইল কই, আমার কাম সারছে। মোবাইল কাঠের উপর ফেলে আসলাম। যদি যারা ভিডিওটা দেখে ফেলে, রুমে এসে থেকে যারার হাতে আমার মোবাইলটা আর বোঝার বাকি রইল না, মনে হয় ভিডিওটা দেখে ফেলছে। রিয়া, তুমি এমন, আমি ভাবতেও পারিনি। কি করলাম আবার? তুমি সব কিছু বোঝো না বোঝার ভান করছো। যা বলবে সোজাসুজি বলো। কলেজের মাঝে ছেলেটা আমাকে ফুলের তোড়া দিয়েছিল, তুমি সেইটা ভিডিও করেছো। হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? কিছু না রিয়াদ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম আর বিশ্বাস করতাম। ভাবছি তুমি হয়তো আমার সাথে দুষ্টামি করেছো, হয়তো আমাকে ট্রাই করে দেখছো আমি তোমার আচরণে তোমাকে ছেড়ে যাই কিনা। কিন্তু আজ বুঝলাম তুমি সত্যি চাইছো আমি যেন তোমার জীবন থেকে চলে যাই। কথাগুলো বলছে আর কান্না করছে। এই প্রথম যারার কান্নাগুলো আমার কেমন জানি লাগছে, বুকের ভেতর তুলপাল করে দিতেছে। না, এমনটা হলে চলবে না। ও কান্না করলে আমার কি? ওকে বিদায় করতে পারলে আমি বেঁচে যাব হারামিদের কাছ থেকে। করছি। তা কি হয়েছে এখন? তাহলে সবটা ভিডিও করলে কেন? করছিলাম ইচ্ছা করে, এটুকু সেভ রাখছি। তুমি কি চাইছো আমি তোমার লাইফ থেকে চলে যাই? হ্যাঁ, তা তো কবে ধরে যাচ্ছি। ঠিক আছে, চলে যাব, তবে আরও 2টা মাস তোমাকে আমার সহ্য করতে হবে। 2 মাস কেন? কাল সকালে চলে যাবে? চলে যেতাম যদি আব্বু অসুস্থ না হতো। কি হয়েছে তোমার আব্বুর? তোমাকে বলার কোনো প্রয়োজন মনে করি না। মাত্র 2টা মাস আমাকে কষ্ট করে সহ্য করো। তুমি কি ভাবছো তোমার সাথে আমার বিয়ে হতো? কোনো দিন হতো না। কেন হতো না? আর কারণটা কি জানতে পারি? মনে আছে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা ছেলে আমাকে জড়িয়ে ধরেছিল পেছন থেকে। হ্যাঁ মনে আছে। ওই ছেলেটা তার বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে এসে আব্বুকে হুমকি দিয়েছিল, আমাকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে আমাকে তুলে নিয়ে যাবে। তাই আব্বু কোনো দিশা না পেয়ে তোমার আব্বুর সাথে কথা বলে। তারপর তোমার আব্বু আমার সাথে তোমার বিয়ের কথা বলে আর আমাদের বিয়েটা হয়। প্রথমে আমি না করেছিলাম বিয়ে করতে, কিন্তু আব্বু বলেছে তুমি অনেক ভালো, আর 1 বছরের ছোট বড় তাতে কিছু হবে না। কিন্তু পরে আমি ছেলেটাকে জিজ্ঞেস করছি, কিন্তু সে বলছে তোমার বোনকে ভালোবাসে। আমার কোনো বোন আমাদের বাড়ি থাকেনি বলেছে, কারণ সে জানতে পেরেছে তুমি আমার হাজব্যান্ড। তাই হবে হয়তো। আমি এখন ঘুমাবো। চাদর আর বালিশ নিয়ে কই যেতেছ? ভয় নেই, বাইরে কোথাও যাব না, ফ্লোরেই ঘুমাবো। আজ হঠাৎ ফ্লোরে শোবে কেন? খাটের উপর শুলে তোমার সমস্যা হয়, আমি বুঝতে পারি। ফ্লোরে অনেক ঠান্ডা, তোমার শরীর খারাপ করবে। হলে হোক, তাতে তোমার কি? ঠিক বলছো, আমার কিছু না। এই বলে কাঠের উপর শুয়ে পড়লাম। একটা কথা রাখবে রিয়া? বলো, কি কথা? ভিডিওটা তোমার আব্বুকে দেখিও না, কারণ তোমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি সত্যি বলছি, 2 মাস পরে চলে যাব। ঠিক আছে, দেখাবো না। তবে তুমি কিন্তু 2 মাস পরে চলে যাবে। চলে যাব বলছি, চলে যাব, আর কোনোদিন তোমার সামনে আসবো না। তুমি চলে গেলে আমি আনিকাকে বিয়ে করতে পারবো বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি যারা রুমে নেই। কি ব্যাপার, যারা গেল কই? কাল রাতে মেয়েটাকে অনেক হার্ট করেছি। কি করব? বন্ধুরা যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসবে। আমি হাসার পাত্র হতে চাই না। আজ রুমে কফিটা যারা নিয়ে আসেনি। মেয়েটা গেল কই? তখনই দেখি কেউ একজন আসছে, নিশ্চয়ই যারা হবে। একটু ঘুমের বান করে শুয়ে থাকি। আমি ঘুমের বান করে শুয়ে আছি দেখে কেউ একজন টাচ করে শরীরে আর ডাকছে, কিন্তু কণ্ঠটা কেমন যেন চেনা মনে হচ্ছে। চোখ মেলে আমি তো পুরোই অবাক। তুমি এখানে কি করছো? যারা কই? কেন, আমি আসতে পারি না বুঝি? ঠিক তা না, কিন্তু যারা কই? আমি কি করে বলবো? এই কথা বলে আমার বুকের উপর শুয়ে পড়লো, আর সাথে সাথে যারা রুমে চলে আসছে। আমাদের দেখে ও কোনো কিছু বলল না, সোজা বাথরুমে চলে গেল। কি হলো? যারা কোনো কিছু বলেনি কেন? তাহলে কি সত্যি সত্যি আমাকে ঘৃণা করতে লাগলো নাকি? আনিকা ছাড়ো, কি করছো? আম্মু দেখলে আমাকে মেরে ফেলবে, ছাড়ো। আনিকাকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। আমি বাইরে চলে আসলাম। মনের ভিতর কেমন একটা শূন্যতা কাজ করছে। 10 মিনিট পরে রুমে এসে দেখি যারা কাপড় চেঞ্জ করছে। আমি রুমে ঢোকা মাত্রই, কি হলো, তুমি রুমে আসলে কেন? দেখছো না আমি কাপড় চেঞ্জ করছি? করো, তাতে সমস্যা কি? আর দেখবো তো আমি। তুমি আমার কে?
যে তোমাকে দেখবো, যাও বলছি। কেন আমি তোমার না কিছু না। বলো, তুমি আমার কি, বলো না। তখনই অনিকা রুমে আবার আসছে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই নাকি? হ্যাঁ, দেখছো স্বামী স্ত্রী একসাথে আছে, তাও রুমে নক না করে ঢুকে গেলে। তোমাকে বউ হিসেবে রিয়াদ মনে করে না, তাহলে কিসের স্বামী স্ত্রী? তোমার কাছে কৈফিয়ত দিব নাকি? হচ্ছেটা কি, ঝগড়া করছো কেন? রিয়াদ চলো, আমরা আজ সারাদিন ঘুরবো। অনিকা, সামনে পরীক্ষা আমার, তাই কলেজ যেতে হবে, বিকেলে ঘুরতে যাব। ওকে, তাড়াতাড়ি আসবে। এই বলে জারার সামনে একটা কিস করে চলে গেল। তখনই জারা আমাকে ধাক্কা মেরে কাঠের ওপর ফেলে বুকের ওপর বসে। আমি কিস করলে ভালো লাগে না? আমি বুইরা। আর অনিকা কিস করলে ভালো লাগে। অনিকা কোচি, তাই না? দাঁড়াও, আজ আব্বুর কাছে সব বলে দিব, তোমার কুকীর্তিগুলো। তুমি বলবে বলো, আমি তোমার ভিডিওটা আব্বুকে দেখিয়ে দেবো। তুমি কলেজে গিয়ে কী করো? তুমি ভিডিওটা ডিলিট করনি? না করিনি, তুমি যেদিন চলে যাবে সেদিন করব। ওকে, আজকের পর থেকে বাকি 1 মাস 24 দিন তোমার সাথে থাকবো। ঠিক কোনো কথা বলবো না, তুমি যা খুশি করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। বলে রুম থেকে বেরিয়ে আসলো। না বললে বলবে, তাতে আমি কি মরে যাব নাকি? জুড়ে জুড়ে কথাগুলো বলছি। কিছুক্ষণ পর নিচে গেলাম কলেজে যাব বলে, গিয়ে দেখি সবাই নাস্তা করছে। আমি টেবিলের কাছে যেতেই অনিকা আমাকে বলছে, রিয়াদ, তুমি আমার পাশে এসে বসো। রিয়াদ কেন তোমার পাশে বসবে? রিয়াদ জারার পাশে বসবে। এই, তুই এখানে এসে বস। হ্যাঁ আসছি। যারা আমার দিকে একবার তাকালো না। আমি নাস্তা করে বের হবো তখনই, রিয়াদ শোন, হ্যাঁ বলেন। এখানে 2টা টিকিট আছে, আর চারার দুজনে আজ সন্ধ্যায় কক্সবাজার যাবি হানিমুনে। বিদেশে পাঠাতাম যদি যারার আব্বুর শরীরটা ভালো থাকতো। এখন আপাতত কক্সবাজার থেকে ঘুরে আয়, পরে বাইরে কোথাও যাস। আমার পরীক্ষার সামনে, এখন না গেলে হয় না? না হয় না, আমি যেটা বলেছি সেটাই হবে। আর তাড়াতাড়ি একটা নাতনি চাই। কি যারা মা, দেবে তো আমায় একটা নাতনি? যারা এই কথাগুলো শুনে লজ্জা মুখটা লাল করে ফেলেছে। ঠিক আছে, তাহলে একটু কলেজ থেকে আসি। না, আজ কলেজ যেতে হবে না। ঠিক আছে। রুমে এসে হিটলেটার গোষ্ঠী উদ্ধার করতেছি, তখন যারা হাজির। তুমি আব্বুকে বকা দিতেছো? দাঁড়াও, এক্ষুনি বলছি। বলে রুম থেকে যেতে লাগলো। তখনই যারার হাত ধরে ফেললাম। তুমি আব্বুকে কি বলবে? তুমি আমার লাইফটাকে হ্যাল করে ফেলেছো, সব দোষ তোমার। তুমি যাচ্ছ না কেন? এখন অনিকাকে আমি কি বলবো? আমি তোমার সাথে হানিমুনে গেলে অনিকা কি আর আমাকে বিয়ে করবে? এই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে এসে দেখি রুমটা একেবারে ফাঁকা। কি ব্যাপার, আমি কি ভুল করে অন্য কারো রুমে ঢুকে পড়লাম? আরে না, ওয়ার্ড্রপটা আর শার্টগুলো আমার লাগে। সব কিছু আগের মতো হয়ে গেল। কেন যারাকে কোথাও দেখছি না? গেল কই মেয়েটা? যারা, যারা, জোরে জোরে কয়টা ডাক দিলাম। তখনই, কিরে এত চেঁচাচ্ছিস কেন? বাড়িতে কি আগুন লাগছে নাকি? যারা কই? কেন তুই জানিস না? কি হয়েছে যে আমি জানবো? যারা ওদের বাড়িতে গেছে। কেন, আজ হানিমুনে যাওয়ার কথা? তোর আব্বুকে বলছে ও এখন যেতে পারবে না, সামনে ওর ফাইনাল পরীক্ষা। আর যারার আব্বুর শরীর তেমন ভালো না, তাই বলছে পরে যাবে। তাহলে বাড়িতে গেছে কেন? বলছে এখানে ভালো লাগছে না, কিছুদিন থেকে চলে আসবে। আর তোকে নাকি বলছে যারা বাড়িতে যাবে, তুই নাকি যেতে বলেছিস। কি? আমি বলছি এত বড় মিথ্যা কথা? আমাকে ফাঁসিয়ে নিজে চলে গেছে, আর চলে গেল আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করিনি। যাক, গেছে, আমার জন্য ভালোই হয়েছে। এখন আমি মুক্ত। মনে মনে কথাগুলো ভাবছি। কিরে রিয়াদ, কি ভাবছিস? কিছু না, ঠিক আছে, আমি বের হচ্ছি। কোথায় যাবি এখন? বাইরে যাব, আসতে একটু দেরি হবে। যাক, আপদ বিদায় হলো। এখন শান্তিতে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো। আজ সবগুলো হারামিদের কল করে বললাম পাড়ি দেব, সবাইকে নাইট ক্লাবে আসতে বললাম। আজ আমি সবাইকে ট্রিট দেব। সব হারামিরা আসলো, আমি গেলাম, সবাইকে জিজ্ঞেস করছে। আমি গেলাম, সবাই জিজ্ঞেস করছে, কি রে আজ তোকে এত আনন্দ লাগছে কেন? রিয়াদ, আমি বলে দিব তোর হয়ে সবাইকে। সবাই আমার দিকে তাকাও। রিয়াদের বউ আজ বাড়ি ছেড়ে চলে গেছে, তাই আনন্দেই আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে। রিয়াদ, বিয়ে করলি কবে আর ছাড়লি কবে মেয়েটাকে? রিয়াদ, বলছি না আমার দিকে তাকাতে, আমি সব বলছি। আমাদের কলেজে যারা আপু, তখনই সবাই চুপ করে গেল। কি রে সবাই চুপ করে গেলি কেন? সবাই একসাথে, আর আমি, তুই আর এক মেয়ে পাইলি না, সিনিয়র মেয়েকে বিয়ে করছিস। সবাই হাসাহাসি করছে, একমাত্র সুয়েল ছাড়া। দেখ রিয়াদ, তুই ভুল করছিস।
যারা আপু অনেক ভালো মেয়ে, আর তোর থেকে 1 বছরের বড় হবে, এতে কিছু হবে না। তুই অনেক সুখে থাকবি। এই বলো, তুই চুপ থাক। তাই বলে সিনিয়র মেয়েকে নিয়ে সংসার করবে? হ্যাঁ করবে। রিয়াদ, যারা আপু এখন কই আছে? তখন দেখি আমার মোবাইল বেজে উঠলো, হাতে নিয়ে দেখি আব্বুর নাম্বার। সবাইকে চুপ করে দিয়ে রিসিভ করলাম। তুই যে এখানে থাকোস না কেন, তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আয়। যারা হ্যালো হ্যালো আব্বু, যারার কি হয়েছে? কোনো কথা বলছে না। হঠাৎ কলটা কেটে দিল। কি রে, কি হয়েছে? কিছু না, তোরা থাক, আমি ঢাকা মেডিকেলে যাব। বিলটা দিয়ে বেরিয়ে আসলাম। অনেকবার আব্বুর নাম্বারে ট্রাই করলাম কিন্তু নেটওয়ার্ক বিজি বলছে। খুব টেনশন হচ্ছে মেয়েটাকে, এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। একবার যারাকে কল করব, যদি কিছু মনে করে করবে। একবার তো কল করে দেখি কি হলো, মোবাইল বন্ধ বলছে কেন। দেখ, কোনো কিছু ভালো লাগছে না। আগে মেডিকেলে যাই, যদি যারা কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। 50 মিনিট পরে মেডিকেলে আসলাম। তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে আমি থমকে গেলাম। মেডিকেলে সবাই আছে কিন্তু যারা কই, ওকে দেখছি না কেন। আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু যারা কই, কি হয়েছে ওর? বৌমার কিছু হয়নি? তাহলে যারা কই, ওকে দেখছি না কেন? তোর কোনোদিন জ্ঞান বুদ্ধি হবে না নাকি? কি করছি আমি? কি না করছিস তুই? আর যা কিছু হয়েছে সব তোর জন্য হয়েছে। আগে বলবো তো কি হয়েছে। যারা আব্বু স্ট্রোক করছে আজ সন্ধ্যায়। কি বলো আম্মু? হ্যাঁ, যারা ওইখানেই আছে তার মায়ের সাথে। আচ্ছা দেখি, আমি এই বলে যারার কাছে গেলাম। দেখি ওর আম্মুর সাথে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসেছি, কিন্তু আমার দিকে একবারও তাকালো না। আন্টিও আমাকে দেখেনি। আমি ওর হাতটা ধরবো কি ধরবো না ভাবছি। যখন হাতটা ধরতে যাব, যারা ওর হাতটা সরিয়ে নিল। আমি চেয়ে আছি যারার দিকে। খুব অসহায় লাগছে মেয়েটাকে। চোখগুলো ফুলিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। আমি কিছুক্ষণ বসলাম, তখনই আমার শাশুড়ি, রিয়াদ বাবা, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ হলো। আঙ্কেলের কি অবস্থা এখন? কিছু বলতে পারছি না, এখনো ডাক্তার বের হয়নি আইসিইউ থেকে। বাবা, তুমি একটু জারার পাশে বসো, আমি তোমার আম্মুর কাছ থেকে আসছি। ঠিক আছে যান। শাশুড়ি চলে গেছে। যারা কিভাবে আঙ্কেল স্ট্রোক করেছিল। দেখুন মিস্টার রিয়াদ, এখন আপনি যান। কাটা গায়ে নুনের ছিটে দিতে আসছেন? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? তুমি সব কিছু বুঝো, না বুঝার ভান করছো। তাহলে আমি কি বলবো? তুমি কি বলতে চাইছো আমার জন্য তোমার আব্বু আজ স্ট্রোক করছে? তোমার কি মনে হয়? মানে? তখনই ডাক্তার বেরিয়ে আসছে। যারা ডাক্তারের কাছে চলে গেছে, আমিও সাথে গেলাম। আর শাশুড়ি, আম্মু, আব্বু এরা সবাই আসলো ডাক্তারের কাছে। ডাক্তার, আমার আব্বু কেমন আছে? এখন অনেকটা সুস্থ আছে, আউট অফ ডেঞ্জার। তবে উনি যেন আর উত্তেজিত না হয়, কারণ স্ট্রোকটা হঠাৎ উত্তেজিত হওয়ার কারণেই হয়েছে। আর কোনো বিষয় যেন চিন্তা না করে ওই দিকটা খেয়াল রাখবেন। হ্যাঁ ডক্টর, খেয়াল রাখবো। তবে ওনাকে কি আমরা আজ নিতে পারবো বাসায়? না, আজ নিতে পারবে না, তবে আগামীকাল সকালে নিয়ে যেতে পারবেন। আর ওনাকে কিন্তু খুব কেয়ার করে রাখতে হবে। হ্যাঁ আঙ্কেল, ভালো করে দেখাশোনা করব। কিন্তু এখন কি আমি আমার আব্বুর সাথে দেখা করতে পারবো? ঠিক আছে, একজন একজন করে দেখা করেন, একসাথে সবাই যাবেন না। তাহলে এখন আমি যাই? হ্যাঁ যান। যারা ভিতরে গেল, একটু পর বের হলো। তারপর আব্বু গেছে, এরপর আম্মু গেছে। দুজনে দেখে আসছে। আমি দাঁড়িয়ে আছি পাশে, যারা আছে। শোন রিয়াদ, তুই আজ এখানে যারার সাথে থাকবি, আর আগামীকাল সকালে তোর শ্বশুরকে বাসায় দিয়ে তারপর তুই বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই তোর আম্মুকে নিয়ে। আর কোনো কিছুর দরকার হলে আমাকে কল করিস। মা যারা, তাহলে যাই আমরা। ঠিক আছে, যান। রিয়াদ, তোকে কি বলেছি মনে আছে তো নাকি? হ্যাঁ আছে। রিয়াদ শোন, একটু এদিকে আয়। হ্যাঁ বলো আম্মু। শুন, যারা আর তোর শাশুড়ি মা এখনো পর্যন্ত কোনো খাবার মুখে দেয়নি। তুই একটা রেস্টুরেন্ট থেকে কিছু কিনে ওদের খাইয়ে দিস, কেমন? কি রে, কি বললাম? মনে আছে তো নাকি ভুলে যাবি? হ্যাঁ মনে থাকবে। আব্বুরা চলে গেল, আমি আইসিইউর সামনে আসছি। যারা তোরা দুজনে বাসায় চলে যা, বাসাটা একদম খালি পড়ে আছে। আন্টি আপনি যারাকে নিয়ে চলে যান, আমি এখানে থাকি। না মা, আমি একা থাকি, তুমি চলে যাও বাসায়। তাহলে যারা আর তুমি থাকো, আমি বাসায় যাই। সব কিছু এলোমেলো হয়ে আছে, আমি ওইগুলো গুছাই গিয়ে। ঠিক আছে আপনি যান। শাশুড়ি চলে গেল। তখন আমি শ্বশুরকে দেখতে রুমে যাব, আর যারা আমার হাত ধরে বলছে, তুমি যাবে না আব্বুর কাছে, আর যা হয়েছে সব তোমার জন্য। কিন্তু কেন? আমি কি করছি? তাহলে শোনো, তুমি কি না করছো। তুমি তোমার না, কিছু না, তুমি যাও এখান থেকে। থামলে কেন? বলো আমার কি, বলো। শোনো,
তাহলে আজ তোমার জন্য আব্বুর এই অবস্থা। কি বলে তুমি? তোমাকে বলেছিলাম আমি 2 মাস পরে চলে যাব তোমার জীবন থেকে, কিন্তু আমি চলে আসছিলাম আজ সকালে, তাও তুমি ক্ষান্ত থাকলে না। তুমি অনিকাকে দিয়ে আব্বুর নাম্বারে কল করে বলেছো তুমি আমাকে ছেড়ে দিছো। আর আব্বু এই কথা শোনার সাথে সাথে আমাকে বাড়িতে দেখেছে, তখনই আব্বু স্ট্রোকটা করে। আমি যদি তখন না থাকতাম তাহলে আজ আব্বুকে বাঁচানো যেত না। রিয়া, আমি তো তোমার জীবন থেকে চলে আসছিলাম, কিন্তু তারপরও তুমি আমাকে শান্তিতে থাকতে দিলে না। আজ যদি আব্বুর কিছু হয়ে যেত তাহলে তোমাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারতাম না। কিন্তু আমি তো আনিকাকে কল, তখনই যারা আমাকে থামিয়ে বলে। থাক রিয়া, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার মুখটা পর্যন্ত দেখতে চাচ্ছি না। তুমি আমার কথাটা একবার শুনো প্লিজ। আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে হনিকাকে আমি কল করতে বলিনি, আমি জানি না হনিকা যে তোমার আব্বুকে কল করেছে, ইত্যাদি ইত্যাদি কিছু বলবে আমাকে বোঝানোর জন্য। সুতরাং আমি তোমার কোনো কথা বিশ্বাস করব না। তুমি যেদিন অনিকাকে আমার সামনে খাটের উপর নিয়ে শুয়েছিলে সেই দিন বুঝেছি আমার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না, তাই আমি চলে আসছি। এখন তুমি মুক্ত, তোমার বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে না, তোমাকে নিয়ে মজা করবে না। এখন তুমি এখান থেকে যাও। যারা এখন আমি তোমাকে যাই বলি না কেন তুমি আমাকে বিশ্বাস করবে না, তবে একটা কথা আমার শোনো প্লিজ। এখন আমার ভালো লাগছে না, তুমি যাও প্লিজ। ওকে চলে যাচ্ছি, তবে তোমাকে একটা কথা বলে চাই। তুমি যেটা ভাবছো আমি সেটা করে নিই, ঠিক আছে? ভালো থেকো, বাই। বলে চলে আসলাম বাইরে। হঠাৎ মনে পড়ে গেল আম্মু যে বলে গেছে যারা কিছু খায়নি, আমি কিছু খাবার কিনে দিয়ে যাই ওকে। একটা হোটেল থেকে একটা চিকেন ফ্রাই নিলাম, যারা আবার চিকেন ফ্রাই অনেক পছন্দ। চিকেন ফ্রাইটা হাতে করে নিয়ে গেলাম, দেখি যারা ভিতরে বসে আছে আমাকে দেখে আসছে। তুমি আবার আসছো কেন? তোমাকে বলেছি না আমার সামনে না আসতে। নাও ধরো, কি আছে এটাতে? চিকেন ফ্রাই, তোমার পছন্দের খাবার। আমি খাবো না। কি বললে? তুমি খাবে না? এত কষ্ট করে কিনে আনলাম তোমার জন্য, আর তুমি খাবে না? যারা হাতটা ধরে টেনে কাছে টেনে নিলাম, একেবারে বুকের সাথে মিশিয়েছি। ও আমার দিকে চেয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। চোখ দুটো অনেক কথা বলছে, কিন্তু মুখে প্রকাশ করছে না কেউ। তখনই কি হচ্ছেটা কি? ছাড়ো, সবাই তাকিয়ে আছে তো। থাকুক, তাতে আমার কি। তুমি খাবে কিনা বলো? না, খাবো না। তবে রে বলে ওকে একটানে ব্রাঞ্চের উপর নিয়ে বসালাম আর জোর করে খাইয়ে দিলাম। খাবার শেষ করে বসে আছি, তখনই শোনো রিয়া, আমার একটা কথা রাখবে। বল কি কথা? আজকের পর আর কোনোদিন আমার সামনে এসো না প্লিজ। তুমি আমার এই অনুরোধটা রাখো। ওকে, যারা তুমি যেহেতু চাও না তোমার সামনে আসি, আজকের পর আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। তবে একটা কথা বলি, ওই দিন খাটের উপর আমি আনিকাকে নিয়ে শুয়ে থাকিনি, বরং তোমাকে দেখে আনিকা ইচ্ছা করে আমার বুকের উপর শুয়ে পড়ছিল। যাক, যারা তুমি এখন আমার কোনো কথা বিশ্বাস করবে না, ওইসব বলে কোনো লাভ হবে না। ঠিক আছে, ভালো থেকো, বাই। বলে চলে আসলাম বাসায়। রিয়াদ, তুই চলে আসলি যে? ডাক্তার বলছে একজন থাকতে পারবে, তাই যারাকে রেখে আমি চলে আসছি। সবকিছু ঠিক আছে মেডিকেলে? হ্যাঁ ঠিক আছে বলে আমি আনিকার রুমে গেলাম। গিয়ে দেখি গান শুনছে, আমাকে দেখে কাছে এসে জড়িয়ে ধরছে। রিয়াদ, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ছাড়া অনিকা, তুমি যারার আব্বুর নাম্বারে কল করেছো? হ্যাঁ করছি, আর বলেছি তুমি জারাকে ছেড়ে দিছ। ঠাস। তুমি আমাকে চর দিলে কেন? আজ তোমার জন্য যারা আব্বু স্ট্রোক করে আজ মরতে বসছিল। লোকটা যদি আজ মারা যেত তাহলে যারা আমাকে সারাটা জীবন দোষারোপ করতো। কি দরকার ছিল কল করার? যারা তো এমনিতেই চলে গেছিল। তার জন্য তুমি আমাকে চর মারবে? না হলে কি করবে তুমি শুনি? আমি সব বলে দিব তোমার আব্বুর কাছে। তোমার সাহস দেখে বাঁচি না। তুমি আমার বোনের গায়ে হাত উঠিয়েছো। তুমি কি বলবে? যা বলার আগামীকাল সকালে আমি নিজে আব্বুকে সব বলে দেব। যদি আনিকা সকালবেলা না চায়, এ বলে রুমে চলে আসলাম। রুমটা একদম শূন্য শূন্য লাগছে, যারাকে আজ খুব মিস করছি। আমি কি যারাকে ভালোবেসে ফেললাম? ওর কথাগুলো খুব মনে পড়ছে। না, আজ রুমে থাকা যাবে না, একটু ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে বসে বসে যারার কথাগুলো ভাবছি, আর কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে করতে পারছি না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো, দেখি ছাদে বেঞ্চের উপরে শুয়ে আছি। উঠে রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে রুমে আবার ঘুম। আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। রিয়াদ, তুই মেডিকেল যাবি কখন? যারা আব্বুকে বাসায় নিয়ে যাবি কখন? হ্যাঁ যাচ্ছি বলে নিচে আসলাম। আনিকাকে কোথাও দেখছি না। যাক, তাহলে আপদ বিদায় হয়েছে। মনে মনে কথাগুলো বলছি, তখনই রিয়াদ,
তুই মেডিকেলে যাবি কখন? নাস্তা করে রওনা দেব। ঠিক আছে, আরেকদিন ওইখানে থেকে বৌমাকে নিয়ে আগামীকাল বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে। নাস্তা করে ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। তবে মেডিকেলে যাওয়া যাবে না, কারণ যারা আমাকে অনুরোধ করেছে ওর সামনে না যেতে। তবে একটু যাই, আড়াল থেকে দেখব। আমি 30 মিনিট পরে মেডিকেলে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে আছি, তখনই দেখি যারা আর আঙ্কেল দুজনে মেডিকেল থেকে বের হচ্ছে। যাক, আব্বু জিজ্ঞেস করলে বলতে পারবো। তখন দেখি দোস্ত সুহেল। কিরে রিয়াদ, যারা আপু কি হয়েছে, উনি ঠিক আছে? শালা তোর বাবি লাগে, আব্বু বলিস কেন? তাহলে তুই বিয়েটা মেনে নিবি? তুই তো কাল বলছিস যারা অনেক ভালো মেয়ে, আমি ওর সাথে অনেক সুখে থাকবো, আর এখন এই কথা জিজ্ঞেস করছিস কেন? তবে যারা আমাকে এখন আর ভালোবাসে না। কি বলিস তুই? কিন্তু কেন? হ্যাঁ, ওরা বুঝতে করছে, তার জন্য আমাকে দায় করছে। কিন্তু কেন, একটু খুলে বল। তাহলে শুন, বলছি। সব কিছু সুহেলকে বললাম। ওকে, আমরা যা করব কাল কলেজে করব, তবে আজ সারাটা দিন একটু ঘোরাঘুরি করে কাটিয়ে দে। ওকে দোস্ত, বলে চলে আসলাম। সারাদিন এখানে ওইখানে কাটিয়ে রাতে বাসায় গেলাম। তখনই কিরে, তুই না আজ যারাদের বাড়িতে থাকার কথা, কিন্তু চলে আসলি কেন? যারা ওর আব্বুকে দেখাশোনার জন্য আরও কয়েকদিন থাকবে, তাই আমি চলে আসছি। রাতের খাবার খেয়ে ঘুম দিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে গেলাম। আর কলেজে গিয়ে আমার মেজাজ 420। যারার পোস্টার সারা কলেজে লাগিয়ে দিয়ে আর বড় বড় করে লিখে দিয়েছে যারা এবং সাগরের মধ্যে গভীর ভালোবাসা চলছে। সুরকে জিজ্ঞেস করি, এই সুয়াল, সাগরটা আবার কে রে? তোর মনে আছে ওই দিন যারাকে একটা ছেলে হাঁটু কেড়ে ফুলের তোড়া দিয়েছিল? ওই ছেলেটা হচ্ছে সাগর। চল তো দেখি কই আছে। বলে আমি আর সুহেল দুজনে খুঁজে বের করলাম সাগর রাস্তায় দাঁড়িয়ে আছে ফুলের তোড়া নিয়ে। আমি কাছে গিয়ে হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নিই, আর তখনই সাগর আমাকে ধাক্কা মারে। আমি পেছনে পড়ে যেতেছি, তখনই যারা সামনে চলে আসে। আমি যারাকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে গেলাম। নিচে যারা, আমি উপরে। যারা আমার দিকে তাকিয়ে আছে, আর আমিও। তখনই সাগর আমাকে ট্রেনে তুলে ফেলে। তারপর আমার আর সাগরের মাঝে হাতাহাতি হয়। তা দেখে যারা চলে যায়। তারপর আমাকে, সাগরকে আর যারাকে প্রিন্সিপাল স্যার তার রুমে ডেকে নিয়ে গেছে। সাগর, কি হয়েছে বলো? রিয়াদ আমার ফুলের তোড়া নিয়ে গেছে, তাই আমি ওর সাথে ঝগড়া করছি। রিয়াদ, তুমি কি সাগরের ফুলের তোড়া ধরেছো কেন? আর সাগর তোমার সিনিয়র বড় ভাই, তুমি কি জানো না নাকি? জানি স্যার, তবে উনি আমার ওয়াইফকে ডিস্টার্ব করে ফুলের তোড়া দিয়ে, তাই আমি এমনটা করেছি। রিয়াদ, তুমি বিয়ে করেছো কবে? আর তোমার ওয়াইফকে? আমার ওয়াইফ যারা। কি বললে তুমি? যারা তোমার ওয়াইফ? কিন্তু যারা তো তোমার সিনিয়র। বিশেষ না হলে যারাকে জিজ্ঞেস করে দেখুন, তাহলে সব জানতে পারবেন। যারা, রিয়াদ যে বলেছে সব কিছু কি সত্যি বলেছে? স্যার, রিয়াদ সব মিথ্যা বলেছে। আমি রিয়াদকে চিনি না, আজ প্রথম দেখলাম। রিয়াদ, যারা বলছে তোমাকে চিনে না, তাহলে তুমি মিথ্যা কথা বলছো কেন? কলেজে আসছো কি মারামারি করতে? আজকের মতন মাফ করে দিলাম, ফের যদি আর কোনোদিন কলেজে মারামারি করো তাহলে টিসি দিয়ে দেব, কথাটা মনে রেখো। আর সাগর, তুমি কথাগুলো মনে রাখবে। যাও এখন সবাই। আমি আগে বেরিয়ে আসলাম, যারাকে জিজ্ঞেস করতে হবে কেন এমন করছে। তাই দাঁড়িয়ে আছি, তখনই দেখলাম যারা আর সাগর দুজনে হাসতে হাসতে আসতেছে একসাথে। আমি নিজের চোখগুলোকে বিশ্বাস করতে পারছি না। আমি কি দেখতেছি? তাহলে যারা কি আমার সাথে এতদিন অভিনয় করেছে? এই কথাটা যারাকে জিজ্ঞেস করতে হবে। আমাকে মনে হয় সত্যি চেনে না, এমনভাবে পাশ দিয়ে চলে গেল যারা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কিরে রিয়াদ, তুই যে বললি যারা তোর বউ, কিন্তু তোর দিকে একবারও তাকালো না? মনে হয় আমার উপর রাগ করেছে তাই। আমার মনে হয় তুই মিথ্যা কথা বলছিস। আর যারা যদি তোর বউ হয়ে থাকে তাহলে তোদের বিয়ের ছবি দেখা। যারার কোনো ছবি আমার কাছে নাই, আমাদের বিয়ের কোনো ছবি আমার মোবাইলে রাখিনি। তুই কি আমার সাথে মজা করছিস রিয়াদ? তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করতেছি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে রিপাকে জিজ্ঞেস করিস। এখন যা এখান থেকে, আমার কোনো কিছু ভালো লাগছে না। বলে চলে আসলাম। আজ কোনো ক্লাস করিনি, শুধু যারার কথা মনে পড়ছে। কলেজের বাইরে বাইকে বসে আছে। কলেজ ছুটি হলে সবাই আসছে দেখলাম, কিন্তু যারা আর সাগর আসছে না। একটু পর সাগর আসছে, কিন্তু যারা কই? যারা আসছে না কেন? দেখ, কোনো কিছু ভালো লাগে না। দেখি সবাই চলে যাচ্ছে, কিন্তু সাগর তার গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। একটু পর দেখলাম যারা আসছে। আমি এগিয়ে গিয়ে বললাম, যারা আসো, বাসায় যাবে আমার সাথে। আপনি কে বলেন তো? আমাকে একবার বউ বলছেন, আবার এখন আসছেন বাসায় নিয়ে যেতে। যারা, তুমি এমন কেন করছো? চলো বাড়িতে যাবে, আব্বু বলছে তোমাকে আজ বাড়িতে নিয়ে যেতে।
আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে আপনার বাড়িতে যাব কেন? যারা এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর তোমার আব্বুর শরীর এখন কেমন আছে? আমার আব্বুর শরীর খারাপ থাকুক বা ভালো, তাতে আপনার কি? এখন আমি বাসায় যাব, আপনি আমার সামনে থেকে সরেন। বলে যেতে লাগলো। তখনই, কোথায় যাও তুমি? বলে যারার হাত ধরে ফেলি আর এক টানে বুকের মাঝে নিয়ে আসি। হচ্ছেটা কি? ছাড়ুন বলছি, তা না হলে আমি চিল্লাবো বলে দিলাম। তখনই সাগর এসে, রিয়াদ, তুই যারার সাথে এমন করছিস কেন? ছাড় যারাকে। এই তোর সমস্যা কি বলতো? যারা আমার ওয়াইফ, আর ওর সাথে আমি কি করব না করব এসব কি তোকে বলতে হবে? যা এখান থেকে। ছাড়ো আমাকে। বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে চলে গেল। সাগরের সাথে গাড়িতে উড়ে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। এটা কি যারা নয়, নাকি ওর মতো দেখতে কেউ একজন হবে? না, দাঁড়িয়ে থাকলে হবে না। আমি গাড়িটাকে ফলো করতে থাকলাম। গাড়ি গিয়ে থামলো ঠিক আমার শ্বশুর বাড়ির সামনে। যারা গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে গেল, আর সাগরের গাড়িটা চলে গেল। আর এটা তো যারাদের বাড়ি। তাহলে যারা ইচ্ছে করে আমার সাথে এমন করছে, আমাকে কষ্ট দিতেছে, আমার উপর প্রতিশোধ নিতে চায়, ঠিক আছে, আমিও দেখব। বলে যারাদের বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি আসবে মনে হয়। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল। আমি রাস্তার একটা গাছের নিচে দাঁড়িয়ে রইলাম। যারাকে কল করতে থাকি, 5টা কল দিলাম, কিন্তু রিসিভ করেনি। রাত 9টা বেজে গেছে। আমি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলাম। যারা একবার দেখছে জানালা দিয়ে, তারপর জানালাটা লাগিয়ে দিচ্ছে। আমি একটা মেসেজ করলাম যারার নাম্বারে, ভালো থেকো, আর কোনোদিনও তোমার সামনে আসবো না, যদি পারো ক্ষমা করে দিও, বাই। মেসেজটা সেন্ড করে মোবাইল অফ করে দিলাম আর বাইক নিয়ে চলে আসলাম। কিন্তু আজ বাসায় যাব না, কারো কাছে যাব না। তাহলে আমি আমার যারাকে ফিরে পাবো, তা না হলে কোনোদিনও ফিরে আসবে না। এইভাবে বাইক চালাচ্ছি, তখনই পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারলো। আমি রাস্তায় পড়ে গেলাম। বাইক থেকে আমার আর কোনো কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল, তখন থেকে আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। কিন্তু আমি এখানে আসলাম কি করে? কে আনছে আমাকে? তখনই একজন নার্স আমাকে বলছে, আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, তখন কেউ একজন অপরিচিত লোক আপনাকে হাসপাতালে ভর্তি করে গেছে, আর আজ 2 দিন পরে আপনার জ্ঞান ফিরেছে। আপনার কাছে পরিচিত কারো নাম্বার আছে? থাকলে বলেন, আমি কল করে বলে দেই। এখন কাউকে খবর দিতে হবে না। তবে কেউ আসেনি আমাকে দেখতে? না, কেউ আসেনি, আর আমরা কাউকে খবর দিতে পারিনি। আপনার বাসার কোনো ঠিকানা পাইনি তাই। কেন? আমার মোবাইল কই? মোবাইলে তো নাম্বার ছিল। আপনার মোবাইল আমরা পাইনি। আমার মোবাইল আর মানিব্যাগটা নিল কে? আমি কিছু জানি না, তবে আমার মনে হয় যখন রাস্তায় পড়েছিলেন তখন কেউ হয়তো নিয়ে গেছে। হয়তো এমন কিছু একটা হবে। আমি ওটা চেষ্টা করতেছি। কি করছেন? উঠতেছেন কেন? আপনার শরীর এখনো ভালোভাবে সুস্থ হয়নি। আমাকে যেতে হবে। আব্বু আম্মুরা খুঁজবে আমাকে। আর আমি সুস্থ হবে কবে? আমি সঠিক জানি না, তবে স্যার বলতে পারবে। আপনি শুয়ে থাকুন, আমি স্যারকে ডেকে আনছি। বলেই নার্স চলে গেল। কিন্তু অবাক লাগতেছে, আমি 2 দিন নিখোঁজ, কেউ আমার কোনো খোঁজ করেনি। কারণটা কি? নাকি ওরা মনে করেছে আমি কোথাও ঘুরতে গেছি? তখনই ডাক্তার এসে হাজির। অবশেষে আপনার জ্ঞান ফিরল, যাক ভালো। আপনার কোনো সমস্যা হয়নি, এখন আপনি অনেকটা সুস্থ আছেন। তবে আপনি আরও 2 দিন হাসপাতালে থাকতে হবে। ঠিক আছে ডাক্তার। আপনার কোনো আত্মীয় স্বজন নেই নাকি? আছে, কিন্তু পরে কেউ হয়তো জানে না আমি অ্যাক্সিডেন্ট করেছি, তাই কেউ আসেনি। তাহলে এখন নাম্বারটা দেন, আমি ওনাদেরকে কল করে সব বলে দেই। না থাক, আমি বাড়িতে গিয়ে সবটা বলবো। এখন বললে সবাই কান্নাকাটি করে হাসপাতালে আসবে। ঠিক আছে। বলে চলে গেল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এই কয়দিনে নার্সটার মায়ায় পড়ে গেছি। অনেক ভালো মানুষ নার্সটা, ওর জন্য আমি নতুন করে নাকি জীবন ফিরে পাইছি, ডাক্তার বলল। যাক, বাসার সামনে এসে দরজার কলিং বেল টেপ দিতেই আম্মু দরজা খুলে দিয়েছে। আমাকে দেখা মাত্র সবাইকে ডাকা শুরু করছে। রিয়াদ বাড়ি ফিরে আসছে, তোমরা সবাই দেখে যাও। বলি আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল আম্মু, আর বলছে, কোথায় ছিলি বাবা? এর মধ্যে বছর সবাই চলে আসছে, শুধু যারা আসেনি। কি ব্যাপার, যারা কই? ও আসেনি কেন? নাকি যারা জানে না আমি যে এতদিন ধরে বাড়িতে নেই? তখনই, রিয়াদ, তুই এতদিন কোথায় ছিলি? আর তোর মোবাইলটা অফ কেন বল? সবাইকে বললাম আমার অ্যাক্সিডেন্টের কথা। সব শোনার পর আব্বু, আমি তো থানায় বলে আসছি তোকে খুঁজে পাই না দেখে। তারপর আর অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তোমরা সবাই আছো
কিন্তু যারা কই আম্মু? যারাকে তোর ব্যাপারে কিছু জানানো হয়নি, কারণ যারার আব্বুর শরীর খারাপ নিয়ে টেনশনে আছে, আবার তোকে নিয়ে টেনশন করবে, তাই তোর আব্বু যারাকে জানাতে মানা করছে। কিন্তু যারা কি একবারও আমার কথা জানতে চাইলো না নাকি? এখন থাক না এসব কথা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আগে, পরে কথা বলিস এসব কথা। ঠিক আছে বলে রুমে গেলাম। আজ অনেকদিন পর রুমটাতে ঢুকলাম। আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে আমার। যাক, ফ্রেশ হয়ে খাটের উপরে এক ঘুম। বিকালে আম্মুর ডাক শুনে ঘুম ভাঙলো। কিরে, খাবি না নাকি? আর তোর সব ওষুধ আছে তো নাকি আনতে হবে? আনতে হবে কিছু? আমি এখন গিয়ে নিয়ে আসবো। আর আমাকে কিছু টাকা দিও তো, আমার লাগবে। ঠিক আছে, এখন ওষুধ নিয়ে আয়। ঠিক আছে আনতেছি। ওষুধ আনলাম। বাসায় আরো কয়েকটা দিন কাটিয়ে দিলাম। এখন একদম সুস্থ। তাই কাল কলেজে যাবো ভাবছি খাটের উপর বসে। যারাকে অনেকদিন ধরে দেখি না, হয়তো যারা সাগরের সাথে ছুটিয়ে প্রেম করছে, তখনই রিয়াদ, তুই টাকা চাইছিলি না? এই নে টাকা, তোর আব্বু দিচ্ছে। টাকাটা নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে। মার্কেটে গিয়ে নতুন একটা সিম কিনে নিলাম আর একটা মোবাইল কিনে বাসায় চলে আসলাম। রাতে কিছু খেয়ে রুমে গিয়ে এক ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের জন্য রওনা দিলাম। আজ 20 দিন পরে কলেজে যাচ্ছি। রাস্তার কারোর সাথে দেখা হয়নি। যখন কলেজে গেলাম তখন থেকে রিপা, সোহেল আর ওরা সবাই বসে আড্ডা মারছে আমাকে দেখে। কিরে হারামি, তুই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খবর নেই কেন? বলছি, কিন্তু আগে বল, যারা কলেজে আসছে এতদিন? আসছে তো, কেন কি হয়েছে? কিছু না, চল ক্যান্টিনের দিকে যাই। রিয়াদ, ওই তো যারা এদিকে আসছে মনে হয়। আসুক তাতে আমার কি, চল আমরা ক্যান্টিনের দিকে যাই। বলে আমরা সবাই ক্যান্টিনের দিকে যাইতেছি, তখন নাকি যারা আমাদের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। সবাই হাঁটা থামিয়ে দিয়েছি, শুধু আমি পাশ কাটিয়ে চলে আসলাম যারার। যারা আমাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলেনি। আমরা সবাই ক্যান্টিনের ভিতরে এসে বসলাম। রিয়াদ, তোকে যারা মনে হয় কিছু বলতে চাইছিল। দূর, বাদ দে তো ওর কথা। এখন বল, তোরা সবাই কেমন আছিস? আগে বল, তুই এতদিন পর কোথা থেকে আসছিস? আরে আমি তো তখন দেখলাম যারা আর সাগর দুজনে একসাথে ক্যান্টিনের ভিতরে ঢুকছে আর ঠিক আমাদের পাশের টেবিলে বসেছে। যারা সাগরকে বলছে, বলো সাগর, তুমি কি খাবে? আমি আজ তোমাকে খাওয়াতে চাই, কারণ আমার মনটা আজ অনেক ভালো। আমি জানি কেন তোমার মনটা আজ এত ভালো, তার জন্য বেশি কিছু খাওয়াতে হবে না, শুধু একটা কফি খাওয়ালে চলবে। এই রিয়াদ বল, কোথায় ছিলি এই কয়দিন? বলছি, তাহলে শোন। আর আমি তো কক্সবাজার গেছিলাম ঘুরতে। ওইখানে তানজিনা নামের একটা মেয়ের সাথে আলাপ হয়। মেয়েটা কি সুন্দর না, কি ভালোভাবে গুছিয়ে কথা বলে। হাসলে মনে হয় পূর্ণিমার চাঁদ হাসছে। আমাকে খুব আপন করে নিয়েছে। এই কয়দিনে তানজিনার প্রশংসা যত করব তত কম হবে। মেয়েটা খুব ভালো, চোখগুলো বড় বড়, চুলগুলো অনেক লম্বা। তখন সুহেল আমাকে ইশারা করে বলছে থামতে। আমি না থেমে বলে যাচ্ছি, কারণ এই কথাগুলো যারাকে শোনাবার জন্য বলছি। তখনই আমার কথা বলা অফ হয়ে গেল, কিন্তু আমি নিজ থেকে অফ করিনি। কে একজন আমার মুখ চেপে ধরেছে 2 হাত দিয়ে পেছন থেকে। আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। এমন সময় আমি তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম। আমি তাকিয়ে রইলাম, আরে আমার মুখ চেপে ধরলো কেন যারা? অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর, এই আপনার সমস্যা কি? আমার মুখ চেপে ধরেছেন কেন আপনি? আর একটু হলে তো দম আটকে মরে যেতাম। তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে? জানি না, আগে আপনি বলেন আমাকে এভাবে ধরলেন কেন? আগে আমার উত্তরটা দাও বলছি, না হলে আজ তোমার খবর আছে। সত্যি করে বলো, তুমি এই 20 দিন কোথায় ছিলে? যেখানে থাকি না কেন, তাতে আপনার কি? আপনি কি আমার যে আপনাকে বলবো? আমি তোমার কে তুমি জানো না, নাকি বলতে হবে? আপনি আমার কিছু হন না। কি বলে তুমি? হ্যাঁ ঠিক বলছি। তোমাকে আমি কত করে বলছি, কিন্তু তুমি শুনোনি। তুমি আমার সামনে সাগরের সাথে হেসে হেসে কথা বলো, সাগরের গাড়িতে করে আমার সামনে দুজনে যাও। আমি তোমার বাড়ির সামনে বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়েছিলাম। তুমি দেখেও না দেখার বান করে জানালা আটকে দিয়েছো। তখন আমার খারাপ লাগেনি? তুমি বলবে কি না কোথায় গিয়েছিলে? কক্সবাজার গেছিলাম ঘুরতে। কার সাথে গেছিলে? একা গেছিলাম। তাহলে তানজিনা মেয়েটাকে? আমার সাথে কক্সবাজার দেখা হয়েছে, আর ওইখান থেকেই পরিচয় হয়। তাহলে তোমার আব্বু কি মিথ্যা কথা বলছে আমাকে? আমি কি করে বলবো? আব্বু কি বলছে তোমাকে? আব্বু বলেছে তুমি নাকি গাজীপুর গেছো তোমাদের ব্যবসার জন্য। আমি তো কক্সবাজার গেছিলাম, আর আব্বু আপনাকে বলছে গাজীপুর? বলে আমরা সবাই হাসতে লাগলাম। আই, তুমি হাসছো কেন? আর আমাকে আপনি করে সম্বোধন করছো কেন? আর তোমার মোবাইলটা অফ কেন? আমার নাম্বার অফ থাকবে না খোলা থাকবে, তার জন্য আপনার কাছে কৈফিয়ত দেবো কেন? আর তাছাড়া আপনি আমার সিনিয়র আপু, তাই আপনাকে আপনি করে বলছি। তখন সাগর বলে, যারা ও যেখানে খুশি সেখানে যাক, তাতে তোমার কি? তুমি বুঝবে না, এখান থেকে যাও তুমি।
আমি যাব কেন গেলে রিয়াদ যাবে? ঠাস, চটটা এবার আমার গালে পড়েনি, পড়ছে সাগরের গালে। ক্যান্টিনের সবাই হা করে তাকিয়ে আছে। আমি আর আমার বন্ধুরা সবাই চলে যাচ্ছি। তখনই রিয়া, তুমি কোথায় যাচ্ছ? ক্লাসে আছে সিনিয়র আপু। একদম ভালো হবে না কিন্তু সিনিয়র আপু ডাকলে। যারা, তুমি রিয়াদের জন্য আমাকে চড় মারলে, কাজটা ঠিক করলে না। তুমি জানো না রিয়াদ আমার কি হয়? আর যদি কোনোদিন আমার সামনে আসো তাহলে খবর আছে। আর তুমি কি করবে আমার ভালো করে জানা আছে। ঠিক আছে, আমি দেখব। বলে চলে গেল। ভাই, বেশি দেখতে গেলে গাল লাল হবে বলে চলে আসলাম সবাই একসাথে। সাগর একা আগুন হয়ে চলে গেল। আর তখনই যারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরছে। এই আপনি কি করছেন, ছাড়ুন আমাকে বলে নিজেকে ছাড়িয়ে ক্যান্টিনের ভিতর থেকে চলে আসলাম। আমরা সবাই ক্লাসে যাচ্ছি। তখনই দেখলাম সাগর কয়েকটা ছেলে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছে। তখনই আমি শুল্কে বললাম সবাইকে নিয়ে ক্যান্টিনে চলে আয়। আমি গিয়ে দেখি ক্যান্টিনের দরজা প্রায় লাগিয়ে ফেলেছে সাগরের বন্ধুরা, কিন্তু যারা তো ভিতরে আছে। গিয়ে দেখি আমি যারা ক্যান্টিনের ভিতরে আছে আর সাগর তার দুই বন্ধু নিয়ে ক্যান্টিনের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিতেছে। তখনই গিয়ে আমি দরজা লাথি মারি আর দরজা খুলে যায়। দেখি যারা দাঁড়িয়ে আছে, সাগর যারা সামনে দাঁড়িয়ে বলছে, কি যারা, এখন তোমাকে বাঁচাবে কে? সাগর, ভালো হবে না কিন্তু বলে দিলাম। তখনই কি রে ভাই, চোর খেয়ে তো লজ্জা হলো না? আর তখনই যারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। রিয়া, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। রিয়াদ, তুই এখান থেকে চলে যা বলে দিলাম, তা না হলে ভালো হবে না। তোর কি মনে হয় আমি আমার প্রাণটা এখানে রেখে চলে যাব? যে তোকে চিনে না সে তোর প্রাণ হলো কি করে? আমাকে জড়িয়ে ধরে বলছে। তুমি হাসালে সাগর, আমি আমার স্বামীকে চিনবো না। আমি তোমার সাথে কথা বলেছি শুধু রিয়াদকে কাছে পাওয়ার জন্য। তাহলে তুমি রিয়াদকে প্রিন্সিপালের রুমে না করলে কেন, যে ওকে চিনে না? ইচ্ছে করে বলেছি যাতে রিয়াদকে আমি ফিরে পাই, কারণ তখন রিয়াদ আমাকে ভালোবাসতো না। রিয়াদ আমাকে অবহেলা করত। তারপর তোমার সাথে কথা বলা, তোমার গাড়িতে যাওয়া সব কিছু ছিল রিয়াদকে দেখানোর। আর আমি বুঝতে চাইছিলাম রিয়াদ সত্যি আমাকে ভালোবাসে কি না। এই কথাগুলো আমাকে আগে বললে তোমাকে আরও তাড়াতাড়ি রিয়াদকে পেতে সাহায্য করতাম। ঠিক আছে, সরি, আমাকে ক্ষমা করে দিও তোমরা। ঠিক আছে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। ওকে ব্রো, আমাকে ক্ষমা করে দেবেন। ওকে, আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। ঠিক আছে। তখন প্রিন্সিপালের আগমন। কি হয়েছে, কি হয়েছে? এখানে নাকি গন্ডগোল হয়েছে? আরে যারা, তোমার কি মাথা ঠিক আছে? রিয়াদকে জড়িয়ে আছো কেন? হাজব্যান্ডকে ধরবে না কি আপনাকে ধরবে? কে বললো কথাটা? যারা, রিয়াদ তোমার হাজবেন্ড, কিন্তু তুমি যে ওই দিন বললে রিয়াদকে চেনো না। সরি স্যার, ওই দিন মিথ্যা কথা বলেছিলাম। বলে সবাই চলে গেল। আমি আর যারা আছি, যারা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। আজ ক্লাস না করলে হয় না আমার সিনিয়র বউ? জি না, জুনিয়র বর। আমার 2 মাস পর পরীক্ষা, এখন ক্লাস মিস করা যাবে না। ঠিক আছে, যাও, তোমার সাথে আর কথা নেই। রাগ করছো করো, আমার কোনো সমস্যা নেই। কি, তোমার কোনো সমস্যা নেই? তাহলে আমি তানজিনের কাছে যাই। কি বলো তুমি? তবে রে, দেখাচ্ছি তোমাকে। বলেই আমার বুকে হালকা করে ঘুষি মারতে থাকে। কি করছো? ব্যথা পাচ্ছি তো। তুমি বললে না তানজিনাকে? আরে বোকা, তানজিনের নামে কোনো মেয়েকে আমি চিনি না। তোমাকে রাগানোর জন্য বলছিলাম। কি এত বড় চিটি? যাও, তোমার সাথে কথাই বলবো না। আরে কই যাও? চিটিং না করলে কি তোমাকে পেতাম? আর তুমি করনি? আমি কি করছি? হ্যাঁ, আমি তো তোমাকে কাছে পাওয়ার জন্য করছি। ওকে সরি, এই কাম ধরলাম, আর এমন হবে না। তোমার মোবাইল অফ ছিল কেন এতদিন? তুমি জানো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি 1 সপ্তাহ হাসপাতালে ছিলাম। তখনই আমাকে একজন নার্স অনেক সেবা করে সুস্থ করেছে। কিন্তু আব্বুকে আমি রোজ কল করেছি, উনি আমাকে কিচ্ছু বলেনি। তোমার আব্বুকে নিয়ে চিন্তা করছিলে তাই বলেনি। আর আব্বু আম্মু ওরা কেউ জানতো না আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে। সব দোষ আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে বোকা, তোমার দোষ হবে কেন? সব দোষ আমার। আমি যদি তোমার সাথে প্রথম থেকে এমন না করতাম তাহলে কি এত কিছু হতো? ঠিক আছে, চলো এখন আমাদের বাড়িতে যাব, তারপর তোমাদের বাড়িতে। ক্লাস করবে না? না, করব না। আজকে ক্লাসটা না করলে কিচ্ছু হবে না। চলো, আজ তোমার বাইকে যাব। অনেক দিন পরে তোমার বাইকে বসবো। ঠিক আছে চলো। যারাকে বাইকে বসিয়ে হেলমেট পরিয়ে দিলাম। যারা আমাকে জড়িয়ে ধরে রাখছে। তারপর যারাদের বাসায় গিয়ে ওর আব্বু আম্মুকে বলে সন্ধ্যায় আমরা দুজনে আমাদের বাড়ির জন্য রওনা হলাম। একটু দেরি করে বাসে যাব। কেন, কই যাবে এখন? কোথাও না, আমার বাইকে ঘুরতে খুব ভালো লাগে। ঠিক আছে। তারপর আমরা দুজনে রাত 11টা অবধি ঘুরলাম। রাত 11:30টায় বাসায় গেলাম। যারা মা, তুমি কেমন আছো? ভালো মা। আব্বু কই, দেখছি না যে? রুমে আছে, ঘুমিয়ে গেছে। সকালে কথা বলো। আর রিয়াদ, এত দেরি করলি কেন? যা ফ্রেশ হয়ে আয়, খাবি।
আমরা বাইরে থেকে খেয়ে আসছি, এখন আর খাবো না বলে রুমে চলে আসলাম। আর যারা পিছু পিছু আসছে, এসে রুমের দরজা অফ করে দিছে। কি হলো? কি হবে শুনে? হুম হুম। দরজা অফ করছো কেন? আজ বাসর হবে। ফুল নেই, কিসের বাসর? কিচ্ছু লাগবে না। বলে আমাকে জড়িয়ে ধরছে। এই কি করছো? কেমন সুরসুরি লাগছে আমার। কি বললে তুমি? আবার বলো। সুরসুরি লাগে। তাই? তাহলে তো তোমাকে শ্বশুরে দিতেই হয়। বলে আমাকে দিতে লাগলো। আরে কি করছো? ও থামছে না, তাই আমিও দিতে লাগলাম ওকে। অনেক হাসালাম। তারপর হঠাৎ আমার টুটের উপর ওর টুটের স্পর্শ পেলাম। দুজনে থমকে গেলাম। আমার দিকে তাকিয়ে আছে। আমি এবার নিজে থেকে ওর কপালে কিস করলাম, আর ও আমাকে একেবারে আপন করে নিছে। অবশেষে আমাদের বাসর হলো ফুলচারা, তবে আনন্দ ছিল পরিপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে দেখি যারা রুমে নেই। গেল কই? একটু পর দেখি একদম সেজে গুজে এসেছে। যা লাগছে না, আমার কাছে আসছে। আমি টান মেরে আমার কাছে নিয়ে আসি। কি করছো? ছাড়ো, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে আর দেখবে। দেখুক, আমার কি, বলে জড়িয়ে কিস করে দিলাম। তখনই আমাকে ছাড়িয়ে দৌড়ে পালালো। দুষ্টুমিতে পড়া এখন আমাদের ভালোবাসা। এভাবে চলছে আমাদের সংসার।